আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। চলো পড়াশোনা শুরু করি। আজকে আমাদের ৫ নাম্বার ক্লাস। সো গত ক্লাসের একটা জিনিস তোমাদের কাছে মনে হয়েছে আমার, যেটা পরিষ্কার হয় নাই, ওইটা নিয়ে আবার একটু আলোচনা করব। সেটা হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড আদাব সংকোচন। ভাইয়া। আদাব। যেটা বলছিলাম যে গত ক্লাসের আমার কাছে মনে হয়েছে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সংকোচনটা তোমরা বোঝো নাই। বুঝছিলে কি আসলে? তোমাদের রেসপন্স শুনে আমার মনে হয়েছে বোঝো নাই, তাই আমি আর একবার দেখাচ্ছি। ওকে, সো আর একটা পর্যায় সারণী নিয়ে আসছি। প্রতিদিন নতুন নতুন এক একটা নিয়ে আসি, গুগল সার্চ দিলে পাওয়া যায়। আমিও কি করব, লোভ সামলাইতে পারি না। দেখো এই যে এইগুলা কি ডি ব্লক, সরি কি বলে, ল্যান্থানাইড সিরিজ, আর এগুলো হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ। তোমরা কি ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ? গুড়ি গুড়ি করে লেখা আছে, ছোট্ট করে দেখা যায়। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে এখন প্রথম কথা আমি এখানে একটু দেখায় রাখি যে একটা কনফিউশন তোমাদের ছিল যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই তিনটা মৌলের লাস্ট ইলেকট্রন কোথায় গেছে একটু তাকায় দেখো তো। 6d-তে গেছে এদের দুইজনের, আর এর গেছে কোথায়? 5d-তে। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, জি জি যার জি ফলে ভাই। এই তিনটা মৌল কিন্তু কি হবে বলেন তো? এরা কিন্তু ডি ব্লকের হবে না, এরা হবে কোন ব্লকের? এফ ব্লক। দুধ তুরি আবার আবল তাবল বলতেছি। ভাইয়া উল্টা বললেন। হ্যাঁ, ডি ব্লক। ডি ব্লক। ওই বয়সের কারণে এরকম বলি আর কি। এ কার মাইক এটা? আমার কথাই শোনা যায় আবার। ওকে, সো এখন এইটার সমাধান গেল, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে তোমাদের ছিল ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সংকোচন নিয়ে। তো সেই ব্যাপারটা আবার একটু বলে দেই, সেটা দেখো। ল্যান্থানাইড সিরিজের যে মৌলগুলো আছে, ওই ল্যান্থানাম বাদ দাও, বাকি সবার লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকছে দেখেন তো? 4f-এ ঢুকছে না? ঠিক তো? জি ভাইয়া। ওকে, এখন তোমাদের কাছে আমার একটা জেনারেল কোয়েশ্চেন আছে। এটার কথা বাদ, জেনারেল একটা কোয়েশ্চেন, একটা পরমাণুর ব্যাসার্ধ নিয়ে। ধরো তুমি আয়রনের পারমাণবিক ব্যাসার্ধ বাইর করবা। সো আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা কি দেখি? ওই 1:2:2 করে যেতে যেতে 3d-তে যায়, ওখানে ইলেকট্রন না যায় কোথায় ঢুকে যায়? 4s-এ ঢুকে। 4s-এর 2, তারপরে 3d-তে কত? 6, এরকম হয় না? আচ্ছা, সো জি ভাইয়া। এই ইলেকট্রন বিন্যাস যেখানে দেখাইছে সেখানে কি লেখছে বলো তো? এই যে আয়রনের লোকেশনটা, এইটা হচ্ছে আয়রন। সো এইখানে ওরা কি লেখছে? 3d6 লেখছে না? তার কারণ কি বুঝছো? লাস্ট ইলেকট্রন তো 3d-তে গেছে, এইটা হচ্ছে আয়রন। লাস্ট ইলেকট্রন তো 3d-তে গেছে, কিন্তু তার লাস্ট শক্তি স্তর কিন্তু তৃতীয় শক্তি স্তর না, তার শেষ শক্তি স্তর কিন্তু চতুর্থ শক্তি স্তর। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। ওকে, এই যদি হয়ে থাকে, তোরা এবার আমাকে একটু বলতো ভাই, তুই যখন আয়রনের পারমাণবিক ব্যাসার্ধ বাইর করবি, তখন তুই আয়রনের নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্সটা কাউন্ট করবা? 3d পর্যন্ত নাকি 4s পর্যন্ত? বলেন। হ্যাঁ, আমাদের হিসাব তো করা লাগবে হচ্ছে 4s এর ডিস্টেন্সটা কত, এখান থেকে 4s এর ডিস্টেন্সটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার অ্যাটমিক রেডিয়াস, এই যে এইটা। এইবার আসো একইভাবে, এবার একটু চিন্তা করো, ল্যান্থানাইড সিরিজের যে কোনো একটা মৌল নিয়ে তুমি তার রেডিয়াস বের করার চেষ্টা করতেছো। ল্যান্থানাইড সিরিজের মৌল, তার নাম দিলাম হচ্ছে ল্যান এস, মানে বুঝছো তো, ল্যান্থানাইড সিরিজের কোনো একটা মৌল। তার ইলেকট্রন বিন্যাস করলে তুমি কি পাবা? তার ইলেকট্রন বিন্যাস করলে তুমি লাস্ট ইলেকট্রন দেখতে পারবা 4f-এ ঢুকছে। এখন একটু খেয়াল করো, 4f1 থেকে শুরু করে 4f14 পর্যন্ত চলে যায়, ঠিক আছে? সো তাদের 4f-এ যাওয়ার আগে আরও কতগুলো ঘটনা ঘটে সেটা একটু খেয়াল করো। এইটা কি ছিল? 1s, এটা ছিল 2s, এটা ছিল 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, এটা কি ছিল? 5s, 5p, 5d, 5f, 5g, কিছু একটা। তারপরে এখানে 6s, 6p, 6d, 6d আর লাগবে না আমার, তারপরও লিখলাম আর কি। এবার দেখতো ভাই, যে ইলেকট্রনটা 4f-এ ঢুকতেছে, এইখানে 4f-এ ঢোকার আগে ইলেকট্রন কোথা দিয়ে ঘুরে আসছে একটু খেয়াল করেন তো। 1s-এ গেছিল, 2s-এ গেছিল, 2p-তে গেছিল, 2p এর পরে 3s, 3s-এর পরে নাই, তারপরে আবার কি 3p, 4s, 3d, 4p, এই যে দেখেন 5s-এ গেছিল কিন্তু। তার মানে এই 4f তো লেখছো ঠিক আছে, বাট তার বাইরের শেলেও কিন্তু ইলেকট্রন আছে। কোথায় আছে বলেন তো? 5s আছে। শুধু 5s আছে তা না, 5s-এর পরে আবার
4D-তেও আছে, বুঝলাম, সেটাও তো ইনার্শিয়াল, ওইটা নিয়ে কথা বলতেছি না। তারপরে আবার কই গেছে দেখো তো, 5P-তে গেছে, 5P। শুধু তাই না, তারপরে আবার গেছে কোথায় দেখেন তো, 6S। এর পরে যায় ঘুরে উঠছে হচ্ছে 4F-এ। এখন বলো, তুমি ল্যান্থানাইড সিরিজের কোনো একটা মৌলের রেডিয়াস বাইর করবা, এটার জন্য তুমি ওই মৌলটা নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্সটা কাউন্ট করবা? 4F এর ডিস্টেন্স নাকি 6S এর ডিস্টেন্স বলেন? 6S লাগবে তো তোমার 6S। কি হলো? লাগবে তো তোমার 6S এর ডিস্টেন্সটা, তাই না? তাহলে আমি একটু আঁকি ঠিক মতো, দাঁড়াও। 6S পর্যন্ত ডিস্টেন্স। এখন চিন্তা করো বন্ধু, 6S এর আগে মানে ষষ্ঠ শক্তি স্তরের আগে পঞ্চম শক্তি স্তর আছে। মোস্ট ইম্পর্ট্যান্টলি ভিতরে কিন্তু এমন একটা শক্তি স্তর আছে যার ইলেকট্রন হচ্ছে F উপশক্তি স্তরে, সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এই F উপশক্তি স্তর থাকার কারণে ওই ওই শক্তি স্তর পুরোটার, ওই চতুর্থ শক্তি স্তর পুরোটার শিল্ডিং ইফেক্ট অনেক কম হয়। বোঝো নাই? মনে আছে শিল্ডিং ইফেক্টের সিকোয়েন্সটা কি ছিল বলেন তো? শিল্ডিং ইফেক্ট, শিল্ডিং ইফেক্টের সিকোয়েন্সটা ছিল এস এ সবচেয়ে বেশি, তারপরে পিতে, তারপরে ডিতে, লাস্টে হচ্ছে কার? এফ এর। এই যদি সিকোয়েন্স হয় তাহলে চিন্তা করতো ভিতরে তো একটা এফ উপশক্তি স্তর চুপটি করে বসেছিল। এফ উপশক্তি স্তর অনেকেরই থাকতে পারে, বাট এফ উপশক্তি স্তরটা সিগনিফিক্যান্ট কিনা, সিগনিফিক্যান্ট অরবিটাল কখন বলে? যখন ওটাতে ইলেকট্রন থাকে, ওটাকে আমরা বলি সিগনিফিক্যান্ট অরবিটাল। এই অধ্যায়ে আলোচনার বিষয় এইগুলো, এই শব্দটা আমাদের বইতেই নাই। সিগনিফিক্যান্ট অরবিটাল কি? যে অরবিটালে ইলেকট্রন নাই ওটা আসলে ইনসিগনিফিক্যান্ট, ওটা নামে আছে কামে নাই। তোমরা আমার কথা বোঝো নাই? ওকে, সো ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার একটা পকেট আছে কিন্তু সেখানে কোনো টাকা পয়সা নাই, কলম খাতা নাই, রাবার নাই, তার মানে ওই পকেটের কোনো দাম নাই, ওটা কি এর পকেট, ও জাস্ট নামে মাত্র আছে। সো এখন তাহলে বলেন, ভিতরে যেহেতু তার এফ উপশক্তি স্তর বসেছিল, তাহলে তুমি যখন রেডিয়াসটা বাইর করবা তুমি কি টের পাচ্ছ? নর্মালি একটা পরমাণু ষষ্ঠ শক্তি স্তর পর্যন্ত পৌঁছাইলে যে পরিমাণে শিল্ডিং ইফেক্ট কাজ করার কথা, করার ফলে যে পরিমাণে আয়তন বাড়ার কথা, পরমাণুর রেডিয়াস বাড়ার কথা, সেই পরিমাণ আসলে বাড়বে না, কারণ এফ উপশক্তি স্তরে কিন্তু শিল্ডিং কম, ও বাইরের দিকে ঠেলা দেয় কম, বরং ভিতরের দিকেই চাইপা থাকে। মনে আছে কি শিল্ডিং ইফেক্টের ব্যাপারটা? দ্যাটস ওয়াই তোমার কি হবে, ল্যান্থানাইড সিরিজের প্রত্যেকটা মৌলের রেডিয়াস যখন বাইর করবা, এত বড় পরমাণু দেখবা তারপরেও রেডিয়াসটা তুমি যথেষ্ট কম পাচ্ছ, কারণ পরমাণুর রেডিয়াস যথেষ্ট পরিমাণে, উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাইতো শিল্ডিং ইফেক্টের কারণে। সেই শিল্ডিংটা অনেক কমে আসছে, শিল্ডিং তেমন একটা কার্যকর হচ্ছে না, যার ফলে আকার যথেষ্ট ছোট পাওয়া যায়। এই একই ঘটনা যখন অ্যাক্টিনাইড সিরিজে হয়, এটা আরও মারাত্মক মাত্রায় হয়। কেন মারাত্মক মাত্রায় হয় নিজেরা বলেন তো? কেন এই কন্ট্রাকশনটা আরও বেশি হয়, এই সংকোচনটা আরও বেশি হয় বলো? দুইটা এফ থাকে, 4F 5F। প্রথম কথা 4Fও আছে, দ্বিতীয় কথা 5Fও আছে। তার চেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে, এইখানে যেমন 4F ইলেকট্রন ঢোকার আগে, 4F ইলেকট্রন ঢোকার আগে কি করছে সে? 5S, 5P, 6S গেছে না? তোমরা বুঝতেছো, যার 5F ইলেকট্রন ঢুকবে তার তো 7th শেল পর্যন্ত নাকানি চুবানি খেয়ে আসবে। তোমরা আমার কথা বোঝো নাই? বুঝছো কি আসলে? সো যার ফলে ওইটার রেডিয়াসগুলো অনেক বেশি ছোট হয়ে যায়, বিকজ অফ ভিতরে লাস্ট ইলেকট্রনগুলো এফ উপশক্তি স্তরে প্রবেশ করার কারণে। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। এটা ছিল ঘটনা। আর এটা নিয়ে আরও কনফিউশন থাকলে আরও আলোচনা করা যাবে, টেনশনের কিছু নাই, বাট আমার কাছে মনে হয় দ্যাট ইজ ওকে, মানে এইটুকু দেখাইলে যথেষ্ট। ভাইয়া ওকে, আমরা আরেকটা কথা বলতে পারি না যে আপনার যখন কথার কথা ধরলাম যে সব শক্তি স্তরের আপনার শিল্ডিং ইফেক্ট সমান, তখন আপনার ইলেকট্রন যদি যুক্ত হইতো তখন আপনার ব্যাসার্ধটা বাড়তো। আর যেহেতু প্রথমটার বেশি পরেরটাই কম, আহ, সবকিছু মিলে ওই ধ্রুবটা থাকতেছে, যার কারণে ওই ইলেকট্রন বিকিরণটা একটু কমই হচ্ছে। এদিকে মানে বুঝাইতে পারতেছি না, মানে তোর মাথায় আমি এটা দিয়ে কিছুটা জমজম কূপের পানি ঢেলে গোসল করাই দিব। আবল তাবল বলিস। আচ্ছা, আরও গুছায় বলবো, হয়তো তোমার চিন্তা ঠিক আছে, আমি বুঝতেছি না, কারণ বলতেছো না ঠিক মতো আর কি। ওকে, সো আজকে আমাদের এই জিনিসগুলো দেখা লাগবে। চরিত্রাত্মকতা পর্যন্ত যাইতে পারবো বলে মনে হয় না, ইংলিশ ভার্সনেও পারি নাই। সো তোর প্রশ্নই উঠে না, তোমরা আরও বগর বগর বেশি করো আমি জানি, ভালো। এখন আসেন, গতদিন আমরা এই জিনিসগুলো দেখছিলাম না? দেখেন তো, আয়নীকরণ শক্তি নিয়ে কথাগুলো পড়ছিলাম না গতকালকের স্লাইড, মানে গতদিনের? জি ভাইয়া, জি ভাইয়া। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এগুলো আমি ভুল বলছিলাম।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তোমাদের কি বলছিলাম, কোনো একটা পরমাণুর কাছ থেকে একটা ইলেকট্রন বের করে নিব, এরকম 1 মোল পরমাণু থাকবে, সবার কাছ থেকে একটা একটা করে ইলেকট্রন বের করে নিতে গেলে আমার যে পরিমাণে এনার্জি ওই সিস্টেমকে সাপ্লাই দেওয়া লাগবে, আমার যে পরিমাণে হিট দেওয়া লাগবে, সেই দেওয়া হিটটাকে আমরা কি বলি? ওই মৌলের আয়নীকরণ শক্তি। ঠিক? জি ভাইয়া। এইটা মিছা কথা। এইটাকে আসলে বলে কি জানো? এইটাকে আসলে বলে হচ্ছে সোডিয়ামের, যদি এক্সাম্পল দিয়েই বলি, সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। এটা আসলে আয়নীকরণ শক্তি না, তাহলে এটাকে কি বলবো বলো তো? ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। এখন কথা হচ্ছে প্রথম আর দ্বিতীয়র কাহিনী কি? এ তো ক্লাসে হয়, ফার্স্ট বয় সেকেন্ড বয়, ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল। আয়নীকরণ শক্তিরও ফার্স্ট আর সেকেন্ড আছে। যে কোনো পরমাণুর কাছ থেকে প্রথম ইলেকট্রনটা যখন আমরা বের করি, তখন যে পরিমাণ এনার্জি তাকে আমাদের দেওয়া লাগে, এটাকে আমরা বলি ওই মৌলের প্রথম আয়নীকরণ শক্তি। কিছু বোঝো নাই? জি, বুঝতে পারছি, মানে প্রথমে হিটটা মানে ধর বের করছিলেন। সবার কাছ থেকে প্রথম আয়নীকরণ শক্তি মানেই একটা ইলেকট্রন বের করা, এবং সেই ইলেকট্রনটা প্রথম ইলেকট্রন হইতে হবে। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো আমাকে, ধর আমি বললাম 3টা ছেলে এদিকে আয়, এদিকে আয়, কিলাই। আর যদি বলি তৃতীয় ছেলেটা এদিকে আসো, কিলাই। দুইটা ব্যাপার কি একই? না আলাদা। সো একইভাবে আয়নীকরণ শক্তি মানেই হচ্ছে একটা একটা করে ইলেকট্রন তাড়ায় দেখানো, তাড়ায় দেখা যে কতটুকু এনার্জি আমার তাকে দেওয়া লাগতেছে। বুঝলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা প্রথম আয়নীকরণ শক্তি বলতে বোঝায় প্রথম ইলেকট্রনটা বের করতে গেলে যে পরিমাণ এনার্জি তাকে আমাদের সাপ্লাই দেওয়া লাগে। তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলতে কি হবে বলেন তো আমাকে একটু? দ্বিতীয় ইলেকট্রনটা যখন বের করে নিব, রাইট, এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন ব্যাপারটা হচ্ছে কর্নেল সাহেব, আচ্ছা তোমরা কি গান শুনতে পাচ্ছ এখন? না আচ্ছা, রেকর্ডে শুনতে পারবা, সমস্যা নেই, যারা রেকর্ড ক্লাস দেখে বা ইউটিউবে যখন আপলোড করব। কাহিনী হচ্ছে যে নির্বাচনের সময় এগিয়ে আসছে যত, তত আশেপাশে বাজনা বেশি করে বাজতেছে। তোমাদের এলাকায় মনে হয় হচ্ছে কম আর বেশি। সো একটু হ্যাঁ, প্রতিদিন মাশাআল্লাহ। এবং এগুলা করে আমাদের যারা মানে ভোটে দাঁড়ায় তারা মনে করে যে এগুলা করে মানুষের খুশি করা যায় মন, তাহলে ভোট পাবে। এগুলো করে আসলে মানুষ বিরক্ত হয়, বিরক্ত হয়। কত মানুষ নামাজ কালাম পড়তেছে, হ্যাঁ, কতজন মিটিংয়ে বসছে এখন বাসায় এসে বা কিছু একটা, মানে সবার কাজের ক্ষতি। কত বাচ্চা কাচ্চা আছে, কত অসুস্থ রোগী আছে, হ্যাঁ, পার্টি অফিস, ওইখানে সারাদিন ইটস এ টাইম টু পার্টি, ডিস্কো সারাদিন লাগায় রাখবে আর কি। ওকে, সো এখন আপনারা কি বুঝছেন প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তির আইডিয়াটা প্রাইমারিলি? জি ভাই। আর একটু গভীরে যাই, আর একটা গল্প করি। ধরো মারিয়ার কাছে 10টা কলম আছে, আবার অন্য কারো কাছে 15টা কলম আছে, হইল এক একজনের কাছে এক এক সংখ্যক কলম আছে। এখন আমি তোদের বাসায় যেয়ে বললাম, এই তুই তো পড়ালেখা করিস না, তোর কাছ থেকে একটা কলম আমি কিনবো, কত টাকা নিবি? তো একজন বললো 2 টাকা, কেউ বললো 60 টাকা, এরকম বললো। যত টাকা ওকে দিলে ও কলমটা দিতে রাজি হচ্ছে, সেইটা হচ্ছে ওর আয়নীকরণ শক্তি। বোঝা গেছে? এখন ধর মারিয়ার কাছ থেকে প্রথম কলমটা আমি 2 টাকার বিনিময়ে কিনে নিলাম, পরবর্তীতেই ওর কাছে আমি আর একদিন গেছি, বাবা রে আর একটা কলম দিবি? এইবার বললো তো কি মনে হয়, দ্বিতীয় কলমটা দেওয়ার সময় ও কি একই দামেই দিবে নাকি কম বা বেশি? কম হবে, বেশি দিবে, আচ্ছা, বেশি। কিছু কিছু গরু বলতেছে কম দামে, তারা ইকোনমিক্স বোঝো না। ইকোনমিক্সের ভাষায় ডিমান্ড বাড়লে প্রাইস বাড়ে। বাংলাদেশের স্যাসরা সিস্টেম বাদে, মানে ইকোনমিক্সের অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে কোনো জিনিসের ডিমান্ড বাড়লে তার প্রাইস বাড়ে। আর এইভাবে একটু চিন্তা করো, কেমিক্যালি যদি চিন্তা করো, ওর একটা ইলেকট্রন যখন প্রথমে গেছে তখনও চার্জ নিরপেক্ষ একটা পরমাণু ছিল। দ্বিতীয় ইলেকট্রন যাওয়ার সময় ও কি চার্জ নিরপেক্ষ আছে বলেন তো? ও কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত অলরেডি। সেকেন্ড ইলেকট্রন যখন বেরোবে, ওর ওই ইলেকট্রনটার প্রতি চাহিদা কি অনেক বেশি থাকবে নাকি কম থাকবে বলেন তো? বেশি থাকবে। বেশি থাকবে। সো ওকে আরো বেশি এনার্জি দিয়ে তারপরে ইলেকট্রন বের করা লাগবে। মজার ব্যাপার হচ্ছে এটা। চলো তাহলে আমরা একটু লিখে লিখে কাজ করি। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বা ফার্স্ট আয়োনাইজেশন পটেনশিয়ালের ইকুয়েশনটা কী হবে? আমরা একটু সোডিয়াম দিয়ে যদি এক্সাম্পল লিখি, তাহলে 1 মোল সোডিয়াম নিয়েছিলাম কী অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। এটাকে আমরা তাপ দিছি, তাপ দেই চলো। আচ্ছা, এটাকে আমরা তাপ দেওয়ার পরে কি তৈরি হয়েছে? সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছে এবং ইলেকট্রন ছেড়ে দিছে।
এই বিক্রিয়ার যে ডেল এইচ হয়েছিল প্লাস হয়েছিল নাকি মাইনাস হয়েছিল বলেন? প্লাস প্লাস প্লাস, তাপ শক্তি শোষণ করছিল। তাহলে প্লাস ধরো যে এক্স কিলোজুল যদি হয়ে থাকে, এই যে প্লাস এক্স এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা বলেছিলাম প্রথম আয়নীকরণ সোডিয়ামের আইপি। আজকে থেকে বলবো এটা সোডিয়ামের আসলে ফার্স্ট আইপি, প্রথম ইলেকট্রন যেহেতু সে ছাড়ছে, এটার জন্য এতখানি এনার্জি অ্যাবজর্ব করছে। এবার আসো দ্বিতীয় আয়নীকরণ শক্তির ডেফিনেশন তাহলে কি হবে নিজের একটু ভাবো তো। এর চেয়ে গ্যাসীয় বেশি। অবস্থায় বিচ্ছিন্ন সোডিয়াম আয়ন থেকে 1 মোল সোডিয়াম আয়ন plus বলতে একক ধনাত্মক চার্জযুক্ত সোডিয়াম আয়ন থেকে 1 মোল ইলেকট্রন কি অসীম দূরত্বে নিয়ে দ্বি ধনাত্মক ক্যাটায়নে পরিণত করলে, আগেরবার একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করছিলাম, মনে আছে? এই যে দেখেন, জি জি একক ধনাত্মক চার্জযুক্ত 1 মোল আয়নে পরিণত করছিলাম, আর এবার কি হবে? দ্বি ধনাত্মক চার্জযুক্ত 1 মোল আয়নে পরিণত হবে। এইটার ফলে যে পরিমাণে তাপ শক্তি কি হবে সিস্টেম শোষণ করবে, তাহলে এটাকে নাম দিলাম প্লাস ওয়াই কিলোজুল। এই প্লাস ওয়াইটাকে আমাদের কি বলা লাগবে? সোডিয়ামের সেকেন্ড আইপি। আয়নীকরণ কার ঘরে জানি সংবাদ শুনতেছে, কি বিপদ। এটাকে আমরা বলবো দ্বিতীয়, সেকেন্ড আইপি। মজা শেষ। এখন তোমরা একটু কমন সেন্স ইউজ করে, যদিও তোমাদের কমন সেন্স খুবই কম, যাই হোক আমাকে একটু বলো তো, কোনটা বেশি হবে, এক্স নাকি ওয়াই? বলেন। ওয়াই ওয়াই বেশি হবে এক্স এর চেয়ে তোমরা বলতেছো ওয়াই বেশি হবে, বাস্তবতা হচ্ছে এক্স এর চেয়ে ওয়াই অনেক বেশি হবে, যেন তেন বেশি না, অনেক বেশি হয়। জি। সোডিয়াম আচ্ছা। প্লাস তো হচ্ছে যে নিয়নের মানে তাহলে তো দড়ি পরেরটা ফেলছো। আরো বেশি হবে, আরো সাবাস। মানে ধীরে ধীরে শুধু বাড়বেই। হ্যাঁ, তাহলে আমি আরেকজনেরটা একটু লিখি। ধরো 1 মোল ম্যাগনেসিয়াম নিছি গ্যাসীয় অবস্থায়, এটাকে আমরা তাপ দিলাম, তাপ দিয়ে কিসে পরিণত করছি? এমজি প্লাস। এখান থেকে চলে গেছি এমজি প্লাস যোগ 1 মোল ইলেকট্রন ছেড়ে দিছে। এই বিক্রিয়ার যে ডেলেজ ধরো প্লাস পি কিলোজুল, এই প্লাস পিটাকে আমরা কি বলতেছি? ম্যাগনেসিয়ামের কোন আইপি বলো? প্রথম First. আয়নীকরণ শক্তি। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এর প্রথম আয়নীকরণ শক্তি। এবার দ্বিতীয় আয়নীকরণ শক্তির ইকুয়েশন কি হবে? 1 মোল ধনাত্মক ম্যাগনেসিয়াম প্রথমেই থাকবে এমজি প্লাস, সেখান থেকে কিসে পরিণত হয়ে যাবে? এমজি 2 প্লাস 2 প্লাস। তাহলে এই বিক্রিয়ার যে ডেলএইচ হবে সেটাকে আর একটা নাম দেওয়া লাগবে। ধরো নাম দিলাম হচ্ছে প্লাস কিউ কিলোজুল, এবং এই এনার্জিটাকে আমরা বলবো ম্যাগনেসিয়ামের সেকেন্ড আইপি। আশা করি বোঝেছো, মজা। ম্যাগনেসিয়ামের সেকেন্ড আইপি হয়ে গেল, শেষ। এখন এই মানগুলো আসলে একই হয় না, এই প্রশ্নটার উত্তর দাও। যে কোনো মৌলের প্রথম আয়নীকরণ বিভবের তুলনায় দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান যথেষ্ট বেশি কেন? কথাটা কি বলেছে? যথেষ্ট বেশি কেন, শুধু বেশি তা না, যথেষ্ট পরিমাণে বেশি। একটু পরে আমি ডেটা দেখাচ্ছি, বাট তোমরা লজিকটা একটু চিন্তা করো যে কেন যথেষ্ট পরিমাণে বেশি হয়, বলেন তো। প্রথম কারণ কি হতে পারে? গ্যাসের কাঠামো লাভ করার কারণে। না 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 না, সবাই তো প্রথম আয়নীকরণ শক্তির ফলে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে না। যেমন ধরে যে ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, ম্যাগনেসিয়ামের যখন প্রথম ইলেকট্রনটা ছাড়ছে সে কি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাইছে? বুঝো নাই, ধনাত্মক আয়ন। পায় নাই। আপনার পর চার্জিত থাকার কারণে ভাইয়া প্রথম প্রথম ক্ষেত্রে তো ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান ছিল, পরবর্তীতে ইলেকট্রন সংখ্যা একটা কমে গেছে, যার ফলে আরো চাহিদা বাড়ছে। ফার্স্ট আইপি এর ক্ষেত্রে চার্জবিহীন পরমাণু হতে কি করা হয় বলেন তো? ইলেকট্রন একটি অপসারণ করা হয়। অপসারণ করা হয়। অথচ বলো, সেকেন্ড আইপি এর ক্ষেত্রে কোত্থেকে ইলেকট্রন অপসারণ করা হয়? চার্জযুক্ত পরমাণু থেকে। চার্জযুক্ত পরমাণু চার্জযুক্ত আয়ন থেকে। ধনাত্মক ধনাত্মক পর্যায়ে চার্জযুক্ত পরমাণু তোমরা অশিক্ষিতরা বোঝো না, চার্জযুক্ত হইলেই যে তার কাছ থেকে ইলেকট্রন সরাইতে বেশি কষ্ট হবে তা কিন্তু না। নেগেটিভলি চার্জ যদি আয়ন হইতো তাহলে তার কাছ থেকে ইলেকট্রন সরানো সহজ হইতো। কেউ আমার কথা বোঝে না, দূর। জি ভাই বুঝছি। ধনাত্মক চার্জ যুক্ত আমরা সব আসলে বুঝি, কিন্তু সবসময় একটু দেরি করে ফেলি তো, বয়স্ক মানুষ। ধনাত্মক চার্জযুক্ত আয়ন হতে, এবার আর পরমাণু বলা যাবে না, আয়ন হতে ইলেকট্রন অপসারণ করা হয়। তাহলে বাকি কথা আমি আর লিখলাম না, তুমি লিখে নিও যে এইটা হচ্ছে মূল কারণ, এইটা হচ্ছে প্রথম কারণ।
আচ্ছা, দ্বিতীয় কারণটা কি কে বলতে পারবেন, বলেন দেখি। ভাইয়া ভাব। প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা ওই যে কম হয়ে গেছে, ফলে কম কেন্দ্রমুখী যে আকর্ষণ বল ওটা প্রবল হয়েছে। নাম্বার অফ প্রোটন গেটস কি বলেন তো ইনক্রিজড ইনক্রিজ ইন কম্পেয়ার টু কি নাম্বার ইলেকট্রন অফ ইলেকট্রন টু নাম্বার অফ ইলেকট্রন। বুঝে নিও। তারপরের কারণটা কে বলতে পারবো, বলো বলো, ভাবো। গাধারা বলো। শিল্ডিং এর আকারটা ছোট হয়ে যায় কি? শিল্ডিং এর নাতি কে বললে আকারটা ছোট হয়ে যায়? ভাইয়া নসীন। নসীন। ওকে, 3 নাম্বার কারণটা হইতেছে রেডিয়াস অফ চার্জবিহীন পরমাণু আর রেডিয়াস অফ কি বলেন তো ধনাত্মক চার্জযুক্ত পরমাণু। ধনাত্মক চার্জযুক্ত পরমাণু। পরমাণু বলতে আয়ন, বলেন এই দুইটার মধ্যে কোনটার রেডিয়াস বড় বলেন দেখি। ধনাত্মক এই চার্জবিহীন। চার্জবিহীন একটা বড়। এইটার সাইজটা বড়, যে কারণে চার্জযুক্ত যে আয়ন যার কাছ থেকে তুমি ইলেকট্রন বাইর করতেছিলা দ্বিতীয় আয়নীকরণ শক্তি হিসাবের ক্ষেত্রে, ওইটার ক্ষেত্রে বেশি পরিমাণে শক্তি লাগে। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই। জি ভাই বুঝতে পারছি। তোমাদের দিয়ে পড়ালেখা হবে না। আমি কিছু গরু কিনবো, তোমরা গরু লালন করেই সুখে শান্তিতে বসবাস করবা। সো আলটিমেটলি জিনিস সব একই কথা ঘুরায় পেঁচায় বারবার বলা আর কি। হ্যাঁ, ওকে চলেন, এইটা একটা মজার প্রশ্ন। এরপরের প্রশ্ন কি বলিস, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা কখনো পরীক্ষা মনে হয় বাংলাদেশে আসবে না, অন্য দেশে আসতে পারে, তোমরা একটু শিখে রাখো। দেখো তো এটার উত্তর পারবা কিনা। ক্ষার ধাতু মৌলের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি হবে। কে বললো এটা? তাহমিদ। হ্যাঁ আমি তা কোন কলেজ? হ্যাঁ মেলান্দহ কলেজ। হ্যাঁ? হ্যাঁ, বেশি। মানে কি আর কি কলেজ? ভাই আমাদের এখানে গভট মেলান্দহ কলেজ, সরকারি মেলান্দহ কলেজ। মেলান্দো। জি ভাই, মানে আর কি ইয়ের নাম দিয়ে, জেলার নাম দিয়ে আর কি কলেজের নামটা রাখা হয়েছে। এই জেলা কোথায়, কোন বিভাগে? এর নামই তো আজকে প্রথম শুনলাম। ময়মনসিংহ বিভাগ, ওই যে সরিষাবাড়ি ওই দিকের কাছে আর কি। সোহাগবের বাড়ি, সরিষাবাড়ি। জি ভাই ছিলাম। এটা আর কি Okay. অনেক আগে প্রতিষ্ঠিত আর কি নাম দিয়া। বলো তোমরা কি প্রশ্নটা বুঝছো? ক্ষার ধাতু মৌলের কোন একটা ক্ষার ধাতু মৌল নাও, তার দ্বিতীয় আয়নীকরণ শক্তির সাথে কম্পেয়ার করছে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের প্রথম আয়নীকরণ শক্তির। আচ্ছা তার আগে বলতো ভাইয়া কারো দুটো একজনের, কি সমান হবে? তা তো আমি জানি না। আগে ভাব, কোন একটা মৌলের প্রথম আয়নীকরণ শক্তির সাথে আর একটা মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির তুলনা আদৌ কি ভ্যালিড কিনা, এটা একটু ভাবো। মানে কোয়েশ্চেন দিলেই যে তুমি প্রশ্নের উত্তর দিতে লেগে যাবা তা না। ফার্স্ট থিঙ্ক দ্য বেসিস অফ দ্য কোয়েশ্চেন, মানে কোন ভিত্তিতে সেই প্রশ্নটা করতে পারে। আম্মু যদি কোনোদিন বলে এই আরিফ এত অঙ্ক পারে তুই কেন পারিস না, এই 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 এই- এই যুক্তি হয় নাই, তুই তো আইটে দিবি খ্যাক খ্যাক খ্যাক, এটা তো বুড়ো, এটা 20 বছর ধরে মাস্টারি করতেছে, এটা পারবে তো, আয় তো পারবো না, তো আমার বয়সও 20 বছর হয় নাই। সো ব্যাপারটা হচ্ছে ভাবো যে এই প্রশ্নটা আদৌ ভ্যালিড কিনা। কোন একটা ক্ষার ধাতুর নাম বলো যাকে নিয়ে আলোচনা করতে চাও, বলো। প্রথম থেকে দিন। সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম নাকি? ম্যাগনেসিয়াম ক্ষার ধাতুরে ছাগল, কি বিপদ। সরি সোডিয়াম রে নে, সোডিয়াম পটাশিয়াম একটা নে না, আমি নিলাম সোডিয়ামকে, মন চাইছে তাই। সোডিয়ামের কোন আয়নীকরণ শক্তি নিচ্ছে? দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তার মানে কি না লাগবে বলেন? 1 মোল সোডিয়াম গ্যাসীয় অবস্থায় নাকি? জি ভাইয়া। এই বেটা, এনে প্লাস লাগবে, এনে নেওয়া যাবে না, কারণ ওটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি জানতে চাইছে না। তাহলে এইখানে আমরা কি করবো, এটাকে তাপ দিব, তাপ দিয়ে তাকে কি বানাই দিব, এনে 2+ যোগ ইলেকট্রন ছেড়ে দিল। এই বিক্রিয়ার যে ডেলএইচ হবে বলেন আমাকে, সেটা কত হয়গে? ধরে নিলাম হচ্ছে আমরা +x কিলোজুল ধরলাম। সো এইটার সাথে কম্পেয়ার করছে কাকে? নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসকে। এখন বলো এর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসকে, নিয়ন, সোডিয়ামের নিয়ন। 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 তাহলে আমাদের কি লেখা লাগবে? 1 মোল নিয়ন গ্যাসীয় অবস্থায়, নিয়ন প্লাস নাকি? শুধু নিয়ন। শুধু নিয়ন লেখা লাগবে, কারণ ওর কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি নিতে বলছে, খেয়াল করো। জি হ্যাঁ। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের প্রথম আয়নীকরণ শক্তি, ঠিক আছে? তাহলে ওর ক্ষেত্রে আমরা নিয়ন নিব। তাহলে এই পাশে কি হবে? নিয়ন প্লাস যোগ ইলেকট্রন ছেড়ে দিল প্লাস সামথিং কিলোজুল হইল। এই মানটা কারো কারো মতে তোমাদের একই ভ্যালুই আসবে। ইজ দ্যাট ট্রু?
না না না, বেশি না ভাইয়া প্রোটন সংখ্যার পার্থক্য থাকবে প্রোটন সংখ্যা হা হা হা, এখানে প্রোটন সংখ্যার একটা পার্থক্য আছে, তবে তোমরা আমার প্রথম প্রশ্নের উত্তর দাও নাই, কোয়েশ্চেনের ভ্যালিডেশন চেক করো নাই যে আদৌ কি প্রশ্নটা ভ্যালিড কিনা, এই valid তুলনা না। কি করা যায় কিনা। প্রথমে কেন থেকে valid? দ্বিতীয় তুলে দেওয়া হয়েছে। কারণ ভাই ইলেকট্রন সংখ্যা সেম আছে এই জন্য নিয়নের ইলেকট্রনিক কে বললো ইলেকট্রন সংখ্যা সেম আছে? নাম কি? হ্যাঁ তাহমিদ আরে তামিদ তো আজকে ব্রাভো ব্যাচে ঢুকে গেছে রে, প্রথম দিন এসে কোপাকুপি শুরু করে দিচ্ছে একদম ফাটাফাটি। দেখো ঘটনা হচ্ছে আসলে এদের ইলেকট্রন সংখ্যা সেম, এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p কত 6, নিচের সান্দুরও কি একই না? ইলেকট্রন জি ভাই। বিন্যাস সেম মানে তাদের শক্তি স্তর একই, 14 গোষ্ঠী একই। সো যেহেতু এইসব জিনিসগুলো একই রকম, তাহলে এদেরকে কম্পেয়ার করাই যায়। আমরা দেখতে চাচ্ছি কার কাছ থেকে ইলেকট্রন বের করতে আমার বেশি কষ্ট হবে। সো প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি ব্যাপার না, ব্যাপার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন যেহেতু সেম, শক্তি স্তর সংখ্যা সেম, অনেক কিছু সেম। আচ্ছা তাহলে এবার বলেন কার কাছ থেকে ইলেকট্রন বের করতে বেশি কষ্ট হবে বলে মনে করেন? কোনটার ভ্যালু বড়, এক্স নাকি ওয়াই? সোডিয়াম আকার এক্স তাহলে X এক্স বড়। এর ভ্যালু অ্যাকচুয়ালি ওয়াই এর মানে ওয়াই এর চেয়ে বড়। এটা হচ্ছে মূল উত্তর, সঠিক উত্তর হয়েছে। এখন আমাকে বলার কারণটা কি, কারণটা কি বলো। কারণ ভাই এক নাম্বার প্রোটনের কারণ। সংখ্যা সোডিয়ামের প্রোটন সংখ্যা বেশি প্রোটন বেশি আকর্ষণ ইলেকট্রন কম এই বেশি জন্য হবে। আকর্ষণ বেশি হবে। নাম্বার অফ প্রোটন কোথায় বেশি? সোডিয়াম প্লাসের বেশি নিয়নের চেয়ে। সবাই ক্লিয়ার, একমত? জি ভাই। একমত। পরের কথা কি বলেন, পরের যুক্তি কি? যে ভাই পারমাণবিক ব্যাসার্ধ কম। হা হা হা, রেডিয়াস অফ কি বলেন তো নিয়নের চেয়ে রেডিয়াস অফ সোডিয়াম প্লাস, এটা কি তোমরা বোঝো? এইটা আসলে কার ছোট হবে? সোডিয়াম প্লাসের ছোট হবে। এই আলোচনা আমরা মনে হয় গতদিন করছিলাম নাকি, পারমাণবিক জি ভাই। ব্যাসার্ধ নিয়ে ভাইয়া। কথা। জি ভাইয়া। আচ্ছা তারপরে আর কি আগে। পয়েন্ট আছে এখানে বলেন তো, আর কি পয়েন্ট আছে? সেই পয়েন্টটা তোমরা এখনো মনে হয় বোঝো নাই, একটু আগে আমি বলছি। সেটা হচ্ছে যে কোনো মৌলের চার্জিত কি বলো কণা তো? থেকে যদি ইলেকট্রন অপসারণ করা হয় তাহলে বেশি শক্তির প্রয়োজন। দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান স্বাভাবিকভাবেই কি বলেন তো প্রথম আয়নীকরণ ভাবে শক্তি প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে বেশি। যথেষ্ট বেশি। প্রথম আয়নীকরণ শক্তির সাথে তুলনা করা যাবে না, যথেষ্ট বেশি এটা বলে দিতে হবে। ওর ওই দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এমনি বেশি হয়, কারণ ও তো পজিটিভলি চার্জড ক্যাটায়ন। তোমরা কি বুঝছো আমার কথা? জি ভাই। জি ভাইয়া এই তিনটা কারণে মূলত এই ঘটনাটা ঘটে। এরপরে আসেন প্রথম 20টা মৌলের আয়নীকরণ বিভবের মান একটু দেখায় দেওয়া হয়েছে। এখানে আমি এই টাইপের গ্রাফ গতদিনও দেখাইছিলাম, এই গ্রাফটাই মনে হয় দেখাইছিলাম নাকি মনে নাই। না ওইটা আরো বড় ছিল। হ্যাঁ এটা শুধু অল্প কয়টা মৌল, বাট এখানে একটু মজার জিনিস লক্ষ্য করে দেখো। এই যে আমাদের ভাইয়া? লিথিয়াম, এই যে গ্রাফের মধ্যে এগুলো স্থাপন করছে, এগুলার হিসাবটা কিভাবে করে? এইটার হিসাব করার জন্যই প্রতি বছর আমেরিকা H1B ভিসা দিয়ে অনেক মেধাবী কিনে নিয়ে যায়। কাউকে বলে তুই আয়নীকরণ শক্তির গ্রাফ বানাবি, তুই ইলেকট্রন আসক্তির গ্রাফ বানাবি, তুই ফর্মুলা 1 রেসিংয়ের সময় টায়ার কী হারে ক্ষয় হয় টার্নিংয়ের সময় সেটার গ্রাফ বানাবি। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি ভাইয়া, মানে কঠিন কাজ আমাদের দিয়ে করে। হ্যাঁ মানে ওরা হচ্ছে মেইন আইডিয়াটা বাইর করে, কিছু ক্ষেত্রে আইডিয়াও আমরা বাইর করি, সবই বেসিক্যালি আমাদের কষ্ট পরিশ্রম, ওদের আছে টাকা। এখন এই জন্য যে ওরা ছোটো করবা সেটারও সুযোগ নাই। তার কারণটা হচ্ছে দেখো ভাই, টাকা তোমার এলাকার রাজনীতিবিদেরও আছে, আবার টাকা ওদেরও আছে, বুঝছো? কিন্তু ইভেন ওদের দেশের রাজনীতিবিদের চেয়ে আমাদের দেশের রাজনীতিবিদের 1000 গুণ বেশি টাকা আছে। টাকা তো সব চুষে খায়, বুঝো না, অন্যায় পথে। এখন ঘটনা হচ্ছে ওদের রাজনীতিবিদরা বোঝে এই টাকাটা ইনভেস্ট করতে হবে কোথায়, এরা কেউ বোঝে না আমার কোনো কথা দূরো। জি ভাইয়া হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। কিন্তু তোরা আজকে আয়নার সামনে যাই দেখ বা মোবাইলের সেলফি ক্যামেরাটা অন করে দেখ, তোদের কপালটা এরকম পোড়া। কপাল পোড়া কে? জন্ম বাংলাদেশে তাই। বোঝো নাই আমার কথা? আমাদের রাজনীতিবিদরা বোঝে না যে এই টাকাগুলো দিয়ে আমরা কি করতে পারি। ওরা টাকা দিয়ে মেধা কেনে, প্রতি বছরে যে স্কলারশিপ দেয় দেখো না, আমেরিকায় স্কলারশিপ পাইছে, এই স্কলারশিপটা আসে কোত্থেকে? গভর্নমেন্ট ফান্ডিং দেয়, নাও নিয়ে আসো, মেধাবী নিয়ে আসো।
বাংলাদেশে শুনছো যে কেউ নেপাল থেকে, ভুটান থেকে, শ্রীলঙ্কা থেকে বা আরও গরিব দেশ থেকে এদেশে পড়তে আসছে? আসে নাই। না। কেন আসে না জানো? কারণ এই দেশে মেধার চর্চা নাই তো। কোথায় কিসের চর্চা আছে? অষ্টম শ্রেণী পাস একটি হেলিকপ্টার বানিয়েছে, দেখুন ভিডিও সহ। আরে বাবারে, তেল নুন লবণ পানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের কারখানা বানায় ফেলছে, দেখেন আজগুবি জিনিস। ব্যাটারি ছাড়া রোবট। হ্যাঁ কিছু মানে এই দেশটা। সো বেসিক্যালি তাদেরকে ওই এই কার মাইকে এত শব্দ? এই সাফায়াত নাকি? হ্যাঁ বল। ভাইয়া আমরা যদি এটা নিজেরা উদ্যোগে করতে চাই তাহলে It requires an ecosystem. Have you heard of that? Ecosystem? শোনো নাই? বাস্তু সংস্থান শুনছো? ভাইয়া বাস্তু সংস্থান বোঝো? তোমরা তো বোঝো না। মানে ধরো তোমাদের আমি একটা কথা বলি আর কি, একটা দুঃখের কথা শেয়ার করি। এই দেশের কোনো সিস্টেম ভালো করে রান করে না, করতে পারে না। কেন জানো? তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি একেবারে। আমি খুব অবাক হয়েছিলাম জিনিসটা শুনে। তোমরা এখানে অনেকে মনে হয় শিখর স্টুডেন্ট আছো, রাইট? আমার কাছে ক্লাস শিখতে করছো বা কিছু একটা, তাই না? জি কেউ কেউ আছো তো? আচ্ছা, কয়েকজন আছে। এখন ঘটনা হচ্ছে, শিখতে জয়েন করার পরে আমি একটা ইনফরমেশন শুনে খুব অবাক হয়েছিলাম। সেটা হচ্ছে, আমি যখন ওদের কাজ করা শুরু করছি, মানে আস্তে আস্তে বুঝতে হবে না সিস্টেম কি, কেমনে কি চলে, কি করে না করে। তো তখন একদিন দেখলাম, আমার পরিচয় হইলো যে এদের অ্যানিমেটেড লেসন বলে একটা জিনিস আছে। আমি বললাম আরে বাহ, সুন্দর তো, এগুলো তো দেখছি, ইউটিউবে দেখছি আমি। এই সাফায়াত তোর মাইকটা অফ রাখ, প্রচুর আওয়াজ আশেপাশে। এখন শোন তো, ওইটা যখন আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম, যে ভিডিওই দেখি সুন্দর অ্যানিমেশন, মারাত্মক ভালো লাগতেছে, কিন্তু এই কী বলতেছি, তো কন্টেন্ট ভুল, মানে জিনিসটা তো এরকম। তো পরে আমি ওই টিমটা নিয়ে মিটিংয়ে বসলাম, এই আসো কারা বানাইছো এগুলা? হ্যাঁ ভাই আমরা সবাই, হাতটা তুষা, খুব গর্বিত। পরে দেখাইলাম চোখে আঙ্গুল দিয়ে যে কন্টেন্টগুলার সোর্স কী ছিল, কোথা থেকে নিছো। পরে যেসব সোর্স দেখাইলো বা জানাইলো বা আমি নিজে বুঝলাম যে এ করতে পাইছে, দেখে তো মাথায় হাত, আল্লাহ এত দামি একটা জিনিস বানাইছে বাট কন্টেন্টে এত ভুল। মানে কন্টেন্ট স্ক্রিপ্ট তো কেউ একজন লিখে দিছে, সে জানছে ভুল, বা সে বইয়ের মধ্যে আমাদের ভুল, তাদের আর দোষ কী দিব। আর এছাড়াও খুবই বাজে সোর্স থেকে নিছে, হোয়াটএভার। এখন আমি তারপরে জিশান ভাই, শাহির ভাইয়ের কাছে রিচ আউট করলাম, ভাই এই প্রজেক্ট আবার চালু করতে হবে, এই প্রজেক্টের স্ক্রিপ্ট এবার আমি দিব। ওনারা দুইজনের দিকে এরকম করে তাকাইলো, আমার দিকে এরকম করে তাকাইলো। আমি বললাম কী হয়েছে ভাই, এরকম তো কথা ছিল না, কথা ছিল আমি যা বলবো শুনবেন। ওনারা বললো তা তো ঠিক আছে, কিন্তু এই বস্তু তো আর করা সম্ভব না। বললাম কেন সম্ভব না? পরে বললো যেটা, এই বাবা মাইক অন করে খসখস করিস না, আর আপনি কি করেন দেখেন না কে করতেছে। আচ্ছা, সো ভাইয়ারা যেটা বললো সেটা হচ্ছে যে এটা সম্ভব না। আমি বললাম কেন সম্ভব না? বললো দেখো তুমি এটার গল্প জানো না, এই যে অ্যানিমেশনগুলো প্রফেশনালি তৈরি করা হয়েছে, এইগুলো করা হয়েছিল একটা কোম্পানির মাধ্যমে, এবং সেই কোম্পানিটা বাংলাদেশি কোম্পানি, অ্যানিমেশনের মানে বুঝো নাই কোম্পানি। সেই কোম্পানির জন্ম হয়েছিল শিখো টেকনোলজিসকে সাপোর্ট দেওয়ার জন্য। তোমরা আমার কথা বোঝো নাই? জি বুঝতে পারছি। ধরো মনন একাডেমিতে তোমরা দেখছো ইউটিউবে আমাদের কোনো ভিডিও তেমন একটা থাম্বনেল আপলোড করা হয় না। সো আমাদের পেজে প্রতিদিন 20 জন 30 জন 10 জন করে নক করে, স্যার আপনাদের কি থাম্বনেল বানানো লাগবে? আমরা কই দিই ভাই লাগবে না, আমাদের এসব থাম্বনেল দেখায় কোর্স সেল করার দরকার নেই, যার মন চায় ভালো কন্টেন্ট হলে দেখবে, না হলে দরকার নেই। সো একটা চাহিদা তৈরি হয় না বাজারে যে এই টাইপের জিনিসের ব্যবহার আছে, তাই না? এখন দেশে যেহেতু কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা কল্পনাই করে নাই, মাথাতেই আসে নাই যে এরকম একটা প্রোডাক্ট হইতে পারে, স্টুডেন্টদেরকে এভাবে পড়াইলে ভালো লাগতে পারে। নো কোম্পানি, নো ইকোসিস্টেম ওয়াজ গ্রোন আপ ফর দিস সাপোর্ট। গড়ে ওঠে না এই দেশে। তোমরা আমার কথা বোঝো নাই? জি ভাই বুঝতে পারছি। তোমরা এখানে অনেকে সিরাজগঞ্জে থাকতে পারো। সো আমি প্রচুর, আচ্ছা হ্যাঁ, কফি খাই। আমি কিছুদিন আগেও সিরাজগঞ্জ যাইতাম। সো প্রবলেমটা যেটা, ওই এলাকায় কেউ কফি খায় না মনে হয়। আমি বিভিন্ন দোকানে যাই বলি কফি আছে, আমার দিকে চাই থাকে কফি। শহরের দিকে বেশি খায়। হ্যাঁ, কিন্তু আমি যেখানে যাইতাম ওইখানে খুবই রেয়ারলি পাওয়া যেত। আমার খুব বিরক্ত লাগতো। পরে কাহিনী হয়েছে কি জানো, আমি চাইতে চাইতে এক দোকানদারকে আনায় ছাড়াইছি, কফি মেশিন আনেন, এখানে ব্যবসা হবে, আনেন আপনি ব্যবসা হবে, তারা আমি বুঝাইছি। এরপরে হয়েছে কি মানুষজন কফি খাওয়া শুরু করছে। জিনিসটা গড়ে ওঠে এইভাবে, কাউকে একজনকে চাইতে হয় যে দিস ইজ এ প্রোডাক্ট দ্যাট আই নিড, তখন এটা তৈরি হয়।
এখন ঘটনা হচ্ছে কি দেখ, তুই যে গবেষণাটা করবি, তুই যে এরকম একটা গ্রাফ বানাবি, এটা প্রয়োগ করবে কি, এটা ব্যবহার করবে কি, আমার একটু বলতো বাংলাদেশে। রাজনীতিবিদ। কেউ না। রাজনীতিবিদরাই গ্রাফ ইউজ করবে, কত বড় বেয়াদব। ধর বাংলাদেশের পরমাণু গবেষক কিন্তু। আমাদের ওইখানে দেশের তো সব রাজনীতি প্রতিষ্ঠান হয়। করতে চায় কি জানো, সব ওই বাইরে থেকে ডেটা কিনে নিয়ে আসবো, বাইরে থেকে এই কিনে নিয়ে আসবো, তাই কিনে নিয়ে আসবো। দেশে কোনো ইকোসিস্টেম গড়ে উঠবে না জাস্ট এই কারণে। তবে তোমরাও হতাশ হয়েও না, চেষ্টা করো বিভিন্ন প্রজেক্ট হাতে নিতে ছোট ছোট করে, যেটা ডিমান্ড আছে ওইখান থেকে তুমি আস্তে আস্তে অন্যদিকে শিফট করবা, যেটার হয়তো বা ডিমান্ড নাই, বাট তুমি ক্রিয়েট করবা, পাবলিককে দেখাবা যে এই জিনিসটা হইতে পারে। সো দ্যাট এই জিনিসগুলোর আলোচনা আসলে অনেক বড়, ক্লাসরুমের মধ্যে হবে না। যাই হোক, মেইন আইডিয়াটা দিলাম, বুঝে নিও আর কি। সো পরে হয়েছে কি জানো, শিখর যখন এটা বানানো হয়ে গেছে, ওই অ্যানিমেশনগুলো মোটামুটি যে ঠিক আছে আমাদের প্রজেক্ট এই পর্যন্ত ডান, তখনই কোম্পানি বিলুপ্ত হয়ে গেছে, কারণ আর কোনো ক্লায়েন্ট নাই তো। তোরা অনেকে এই যে দেখবি আমাদের পেজে মাঝে মধ্যে অনেকে ওই যে পেজে মানে গ্রুপে কমেন্টে, কয়েকদিন আগে একটা ছেলে কি লেখছে যে ভাইয়া তাহলে সবগুলো কোর্স ফ্রি করে দেন। আচ্ছা দিলাম, আমি ফ্রি করে দিলাম। আমাদের এই ধর আমার এই ক্লাসের সময় কর্নেল ভাই নামে একজন আমাদের তোদের পিসির দিকে ছায়া রয়েছে, সে সারা রাত জেগে আমাদের ভিডিওগুলো এডিট করে, তার একটা বেতন আছে না? তোমাদের কন্টেন্ট বানাইতে যে টাইপিংগুলো করা লাগে, তোমরা আমার কথা বুঝতেছো? মানে এই জিনিসগুলো তো ফ্রি না, ইউ মাস্ট পে মানি ফর এনি ভ্যালু দ্যাট ইউ গেট। এই জিনিসটা আমরা বুঝি না, আমরা সব কিছু বিশেষ করে শিক্ষা রিলেটেড সব কিছু না ফ্রি চাই, কিন্তু ওরা উল্টা করে। তুই গবেষণা করতেছ, তোরা শুনছস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিডার নামে একটা পোস্ট থাকে, রিডার। হ্যাঁ ভাইয়া, মানে বড় বড় লেখকদের এইসব পদে নিয়োগ দেওয়া হয়, মানে হ্যাঁ। মুস্তফা আলিয়ার। ওর কাজ হইতেছে পড়া। ভাই তুই পড়, কিছু করা লাগবে না, তুই খালি পড়ার জন্য তারা টাকা দিতেছে। অথচ আমাকে দেশে পড়ে এসে পড়াইতেছি, কয় না না টাকা নিস না, পয়সা নিস না রে, সব শেষ, সব শেষ, গোয়ালের গরু শেষ। সবার তো গোয়ালের গরু শেষ না, আছে তো অনেকেই আছে, অধিকাংশই আছে যারা যথেষ্ট ভালো আছে, কিন্তু পড়ালেখার ক্ষেত্রে এসে চিপকাচ্ছে। এর ফলাফলটা হচ্ছে দেশ ও জাতির উপরে বাজেভাবে পড়ে, ভয়াবহ রকমের বাজেভাবে পড়ে। তুমি চিন্তা করো না, ধরো মানে এই খরচগুলো যারা করে তারা যেহেতু সৎ পথে কামাইতে পারতেছে না, তখন সে কি করে জানো, তখনই চুরিচামারিতে বাধ্য হয়, তখনই চুরিচামারি করে। তোমারে বলতেছে কোর্সে তোমাদের দেখো এইটা কিনলে আর কিছু লাগবে না, তো সব মিছা কথা বলতেছে, নিজেও জানে, বাট তুই ওইটা দেখে পড়ে যাচ্ছিস। তুই খারাপ সার্ভিস পাচ্ছিস অনলি বিকজ তুই টাকা কম দিতে যাচ্ছিস, আর কিচ্ছু না। ভাইটা সেই একটা সত্য কথা বলছেন আসলে। তাইলে ও আসলে এই কাজটা করতো না, এই আর কি। এনিওয়ে আসেন পড়াশোনা করি। সো ঘটনা হচ্ছে, কোথায় আছি আমরা? এই যে দেখো ধাতুগুলার আয়নীকরণ শক্তির মান দেখছো যথেষ্ট কম, সোডিয়ামের চেয়ে লিথিয়ামের বেশি। এগুলো তোমাদের গতদিনই দেখানো হয়েছে। নাইট্রোজেনটা লাভ দিয়ে উপরে উঠছিল, তার কারণ কি ইলেকট্রন বিন্যাস অনেক স্থিতিশীল ছিল। আচ্ছা বলেন লিথিয়ামের এত বেশি হয়েছিল কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি এক নজরে বলেন। বেরিলিয়ামের বেশি হয়েছিল কেন? কথা কইতে পারে না। স্থিতিশীল ইলেকট্রনিক কনফিগারেশন। পেয়ার ইলেকট্রন হ্যাঁ, জন্য। পেয়ার ইলেকট্রন। ও পেয়ার জোড় বাঁধা ইলেকট্রন মনে পড়ে? আচ্ছা ম্যাগনেসিয়ামের বেশি হয়েছিল কেন? সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি হয়েছিল কেন বলেন? সেটা পেয়ার ইলেকট্রন। জোর বাঁধা ইলেকট্রন। জোড় বাঁধা ইলেকট্রন। আচ্ছা তারপরে ক্যালসিয়ামের কেন বেশি? পটাশিয়ামের চেয়ে ক্যালসিয়ামের কেন বেশি? জোড় বাঁধা। ওকে, সো এগুলা আবার একটু রিভিউ করলাম। এবার এই চার্টটা পারলে বাসায় একটু নিজে গবেষণা করবা, ভাববা। এটা তোমার ভাবার জন্য দিয়েছে, এটা বই থেকে নেই নাই, এটা আমি বহুত কষ্ট করে উইকিপিডিয়া থেকে নিজে টাইপ করছি। এটা একটু দেখো, যে কোনো মৌলের, এই যে কোনো না কয়েকটা মৌলের তোমার প্রথম আয়নীকরণ শক্তির সাথে অন্যান্য আয়নীকরণ শক্তির তুলনা করছে আর কি। আইপি ভ্যালুজ এদিকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম করে আর্গন পর্যন্ত গেছে। একটু তাকায় দেখো, সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি মাত্র 496, ধরে নাও 500 কিলোজুল, এটা কিলোজুল পার মোল এককে। সেকেন্ড আয়নীকরণ শক্তির মান দেখছো কত? 4500। মানে ভাই দুই নম্বর 4,500 ইলেকট্রনটা সরাতে হবে, পরে দ্বিতীয় ইলেকট্রন সরাতে। ইয়েস, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান, এই যে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান, বুঝেছো? তাহলে যেটা বলছিলাম যে প্রথম আয়নীকরণ শক্তির মানের চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান উল্লেখযোগ্য যথেষ্ট পরিমাণে বেশি হয়। তুমি যে কারোর ক্ষেত্রে খেয়াল করো, 738, 1450 কত গুণ? এটা যদি 500 ধরি, এটা 4500, তাহলে কত গুণ? 9 গুণ। 9 গুণ বেশি। এখানে কত গুণ দেখেন তো? প্রায় দ্বিগুণ না? 2 গুণ। দ্বিগুণ। আচ্ছা এইখানে দ্বিগুণ হয়েছে কেন জানো? এখানে বলো তো মাত্র দ্বিগুণ হইলো কেন? কারণ কারণ ওইটা নিষ্ক্রিয় গ্যাসের হয় নাই। কারণ ইলেকট্রনিক কনফিগারেশন যদি সেকেন্ড ইলেকট্রনটা ভাগাইতে যাই আমরা, এটার মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে যাই,
সেকেন্ড ইলেকট্রন যখনই ভাগে তখন সে মারাত্মক স্থিতিশীল হয়ে যায়, ম্যাগনেসিয়াম 2+। বুঝছো কি আমার কথা? এই কারণে সে নিজেও এখানে তাড়াতাড়ি যেতে চায়। আচ্ছা, তারপরে আসো, এর আবার তৃতীয় ইলেকট্রন আসক্তি দেখো কত মারাত্মক মাত্রায়। কেন বলো তো? কারণ হচ্ছে সোডিয়ামের প্রথম ইলেকট্রন হারানোর পরে যে চেহারা হয়েছিল, সোডিয়ামের প্রথম ইলেকট্রন হারানোর পরে যে চেহারা হয়েছিল, মারাত্মক স্থিতিশীল একটা কাঠামো পাইছিল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, ও হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন হারানোর পরে ওই কাঠামো পায়। তাহলে এবার দেখেন তো 7730-কে 1450 দিয়ে ভাগ করলে কত হয় দেখি। 7730 প্রায় 11 গুণ। না, কোথায় বেটা? 5.33। 7 গুণ 1470 প্রায় আমার 5.5 গুণের মতো। 5.33 আসছে আমার হিসাবে একেবারে। 7730 ডিভাইডেড বাই 1450। আচ্ছা, সো এই রেশিওগুলো দেখলে তোমার ভালো লাগবে। তারপরে আরেকটা জিনিস বলি তোমাদেরকে, আমি বলছিলাম না যে প্রথম কি বলে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তির মান কত ছিল? আয়নীকরণ শক্তি বলতেই প্রথম আয়নীকরণ শক্তি বোঝায়, যদি কিছু না বলা থাকে। বলেন। অসীম ছিল। এই যে এই কথাটা কিন্তু সঠিকভাবে কে বললো? থিওরিটিক্যালি অসীম বলছি। কে বলছি সেটা? থিওরিটিক্যালি অসীম। নোজেন। মানে ব্যাপারটা কিন্তু থিওরিটিক্যালি অসীম, বাট এই প্র্যাকটিক্যালি কিন্তু এগুলোর মান বাইর করা যায়। এই যে দেখেন, আর্গনের প্রথম আয়নীকরণ শক্তির মান 1520, সেটাকে যদি তুমি সোডিয়ামের সাথে কম্পেয়ার করো, জিনিসটা অনেক বেশি, বাট যথেষ্ট বেশি বলে আমরা ওটাকে ডিরেক্টলি কি বলে দিই? ইনফিনিটি। বুঝছেন কি আপনারা? জি ভাই। জি ভাইয়া। ওকে, সো এটা হলো। তারপরে দেখো সোডিয়ামের ক্ষেত্রে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইসব আয়নীকরণ শক্তি বাইর করার সাহসই করে না। এই যে ভাই, এটা ডেঞ্জারাস অবস্থা। হ্যাঁ, এই আর কি। কে কি বলতেছিলি? মানে ক্লোরিন, সালফার এগুলো থেকে তো আর প্রথম আয়নীকরণ শক্তি বেশি বড় না। বুঝি নাই। ক্লোরিন, সালফারের, ও হ্যাঁ হ্যাঁ, এদের সাথে তুলনা করলে এরা তো অধাতু। এইটাই কিন্তু ওই ধাতুদের তুলনায় অনেক বেশি। আয়নীকরণ শক্তি মূলত বের করা হয় কাদের জন্য? ধাতু নাকি অধাতু বলেন তো? ধাতুদের জন্য। So, ওই কম্প্যারিজনে গেলে অনেক বেশি, ওইটা অনেক বেশি। ইভেন দেখো এটা 12,000-এ চলে গেছে ভাই রে ভাই, কি ডেঞ্জারাস অবস্থা। সপ্তম আয়নীকরণ শক্তি। ওকে, এই চার্ট বইতে নাই, এমনি এমনি দেখাই আর কি তোমাদের একটু জ্ঞান খোলার জন্য। চলো এবার পরে কি প্রশ্ন করেছে। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি যদি অসীমই হইতো তাহলে তো আমরা সোডিয়ামের এই যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বের করতে পারতাম না। দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কত জানো সোডিয়ামের? যদি আমি যেটা বলি আর কি ক্লাসে, অফলাইনে বিশেষ করে, সেটা হচ্ছে যেটা বলি, কই জানো প্রশ্নটা ছিল, এই যে না কি কই, এই যে এটা নিষ্ক্রিয় গ্যাসের প্রথম আয়নীকরণ শক্তির মান, এই ওয়াই এর ভ্যালুটা যদি ইনফিনিটি ধরে নেই আমরা, মানে অসীম ধরে নেই, তাহলে এটা কত হবে জানো? এটা হবে হচ্ছে অসীম টু দি পাওয়ার জসিম। জসিমকে চেনো? বাংলা সিনেমার নায়ক। সো এটার ভ্যালু আরো মারাত্মক মাত্রায় বেশি আর কি। অসীম, ওটা থিওরিটিক্যালি অসীম বলা হয়, বাট এটা প্র্যাকটিক্যালি এগুলোর ভ্যালু আছে। ওকে, এবার আসো সিজিয়াম আর ফ্রান্সিয়ামের আয়নীকরণ বিভবের তুলনা করো। বলো কারটা বেশি হবে, কারটা কম হবে? দুটোই তো সমান হবে। কেন দুটোই সমান হবে? এই গাধা। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তারপরে কি ফ্রান্সিয়াম? বলেন। বেশি হবে ভাইয়া ফ্রান্সিয়ামের বিষয়। সিজিয়ামের সাইজ যদি এতখানি হয়, ফ্রান্সিয়াম কি আরো বড় না? জি ভাই। সিজিএমের বেশি হবে, কারণ সিজিএমের আচ্ছা, এবার একটু কিছু কাহিনী শোনো। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে না। এই ঘটনাটা কেন ঘটে না তার ব্যাখ্যায় যাই, আস্তে আস্তে শোনো। সেটা হচ্ছে তুমি ভাবতেছো যেটা, যে রেডিয়াস অফ সিজিয়াম ইজ লেস দ্যান রেডিয়াস অফ কি ফ্রান্সিয়াম, অতএব কি হবে? আইপি অফ সিজিয়াম উইল বি লেস দ্যান গ্রেটার দ্যান আইপি অফ কি ফ্রান্সিয়াম। এটা ভাবতেছো না? জি ভাইয়া। এটা হইবেক নাহি, এটা হবার কথা ছিল বাট হয় না। এটা হবার কথা কিন্তু হয় না। না হওয়ার কারণ হচ্ছে ফ্রান্সিয়ামের তেজস্ক্রিয় নিউক্লিয়াস। জানো কি ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় মৌল? হ্যাঁ ভাই, কারণ সেটা চেঞ্জ হয়ে যাবে। ওর তেজস্ক্রিয়তার কারণে ও শুধু চেঞ্জ হয়ে যায় তা না, ওর নিউক্লিয়াস যেহেতু আনস্টেবল, ওর কাছাকাছি প্রথম শক্তি স্তরের যে ইলেকট্রনগুলা সেগুলো অনেক দ্রুত আকর্ষিত হয় তার দিকে, তাকে ঘিরে ধরার জন্য। তোমরা কি বুঝেছো? যখন ওর কাছে আগাইতে থাকে, একটু মনে করে দেখো, গুণগত রসায়নে আমরা পড়ছিলাম দূরের শক্তি স্তরের ইলেকট্রনের গতি বেশি নাকি কাছের শক্তি স্তরের ইলেকট্রনের গতি বেশি? বলতে না পারলে আমি মায়ের।
কাছের শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি বেশি, সরি গতি বেশি। গতি। এইবার তো বিপদ, কাছের ইলেকট্রনগুলা এত বেশি কাছে চলে যায় তখন তার গতি বাড়ে। যেহেতু তার গতি বাড়ে, অ্যাকর্ডিং টু আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি, ওই ইলেকট্রনগুলোর রিলেটিভিস্টিক স্পিড বাড়ে, সরি আই মিন রিলেটিভিস্টিক ম্যাস বাড়ে। বুঝেছো? ভর যখন বাড়ে তখন ওর সাইজ আরও কন্ট্রাক্টেড হয়। এরকম কন্ট্রাকশনের ফলে, এক্সট্রিম কন্ট্রাকশনের ফলে আলটিমেটলি এই ইলেকট্রনগুলা অনেক বেশি অ্যাট্রাক্টেড হয় কার দিকে বলেন তো? নিউক্লিয়াসের দিকে। মানে নর্মাল এই সাইজের পরমাণুর ইলেকট্রন যেভাবে নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হয়, ওর ইলেকট্রন আরও বেশি আকর্ষিত হয় এবং ইলেকট্রনের গতি বাড়ে। সো ইলেকট্রনগুলোর যেহেতু অ্যাকর্ডিং টু দ্য পরিধি, বাংলায় ইংরেজি দিকে পেরিমিটার বরাবর গতি বাড়তেছে, ওই ইলেকট্রনকে বের করে নেওয়াটা খুব কষ্ট। মানে ও একটা চাকরিতে আছে তো, প্রচণ্ড দ্রুত গতির চাকরি। মানে ধর তোর একটা বন্ধু কোনো একটা রাস্তা দিয়ে না আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে, তুই ওরা সহজে কিডন্যাপ করতে পারবি, চল ফুটবল খেলি। কিন্তু যে দ্রুত গতিতে মোটর সাইকেল চালাচ্ছে এক্সট্রিম হাই স্পিডে ওই রাস্তা দিয়ে, তুই ওরা সহজে টেক আউট করতে পারবি না। কেউ বোঝে না, উড়াই দিবে। ওর ইলেকট্রন বের করতে খবর আছে। সো এই জিনিসটা তোমার বইতে নাই, একটা এক্সট্রা কোশ্চেন দেখাইলাম, একটু শিখে রাখো, কখন কি লাগে তো বলা যায় না। সো অ্যাকচুয়ালি তোমার বেশি হবে কার? আইপি অফ ফ্রান্সিয়াম, আইপি অফ ফ্রান্সিয়াম উইল বি গ্রেটার দেন আইপি অফ সিজিয়াম। এখন কথা হচ্ছে তোমার কি জানে বলো, একটা কথা বলতে গেছিলাম ভুলে গেছি। আচ্ছা হইলো, তারপরে চলো। ও এখানে ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলো ঢেকে দিয়েছিলাম প্রথমে, খুলে দেই। এই যে দেখবা, এই যে দেখেন সিজিয়ামের চেয়ে ফ্রান্সিয়ামের, এই উপরটা হচ্ছে সিজিয়ামের ভ্যালু, এটা হচ্ছে সিজিয়ামের আর এটা হচ্ছে ফ্রান্সিয়ামের। সো সিজিয়ামের চেয়ে আপনার এক্সপেকটেশন কী ছিল? ফ্রান্সিয়ামের কম এনার্জি দিলেই কাজ হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি ওর ক্ষেত্রে আরও বেশি এনার্জি লাগে আর কি। ওকে, তারপরে চলো। বেরিয়াম আর রেডিয়ামেও কি সেম কাজ হবে? সেম ঘটনা ঘটার কথা, কিন্তু ওইখানে একটা ঝামেলা আছে আবার, ওই জোড় বাঁধা ইলেকট্রনের গ্যাঞ্জাম, ওইটা একটু দেখবা তোমরা, বুঝেছো? মানে সিমিলার ঘটনা তো নিচের পুরো পর্যায়ে ঘটার কথা, কিন্তু সব জায়গায় আসলে ঘটে না, প্রতিটা জায়গাতে মোটামুটি একটু ঝামেলা আছে, ওটা একটু দেখো। আচ্ছা ভাই, আপনি এখন আসো। মানে আইনস্টাইনের বুঝি থিওরিতে না। কি বোঝাতে চেয়েছিলেন মানে বুঝিনি। কিসের ছবি মানে দিয়ে? আইনস্টাইনের থিওরি, আগের কোশ্চেনটা আইনস্টাইনের থিওরি দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন? ও ওই যে তোমার তো এইটা জানা লাগবে আইনস্টাইনের থিওরি থেকে, যে গতি বাড়লে কারো একজনের যে ভর বাড়ে রিলেটিভিস্টিক স্পিডে গেলে। হ্যাঁ। বলো তো, গতি বাড়লে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কি হয়? সংকুচিত হয় নাকি প্রসারিত হয়? মানে গতি বাড়লে বলতে আলোর, হ্যাঁ সংকুচিত হয়। এটাকে আমরা বলি হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। তার ঘড়ি কি ধীরে চলে নাকি দ্রুত চলে? টাইম সমান ধীরে চলে। অর্থাৎ এটাকে আমরা বলি কাল দীর্ঘায়ন। দীর্ঘায়ন কেন বলে? তোমার ঘড়ি যদি স্লো চলে তার মানে কি তোমার সময় কাটতেছে না, অনেক লম্বা সময় হয়ে যাবে, বুঝেছো? ওই যে তোমরা টুইন প্যারাডক্সের কথা তো সবাই মোটামুটি মনে হয় শুনছো। আলোর বেগের কাছাকাছি কেউ একজন রকেটে করে যদি কোনো এক জায়গা থেকে ঘুরে আসে তাহলে কি হবে? ওই যে ছোট ভাই বুড়া হয়ে যাবে কিন্তু ও থাকবে young। পৃথিবীতে যে ছোট ভাইটা ছিল সে বুড়া হয়ে যাবে, ও ইয়াং থাকবে আর কি। ইন্টারস্টেলার মুভিটা দেখো মাস্ট। আচ্ছা ইন্টারস্টেলার মুভি কথা কইতে যায় মরি গেছে, কি কইছস বুঝি নাই। ওকে আসেন, এবার আমরা হচ্ছে ইলেকট্রন আসক্তির ডেফিনেশন শিখি। সো এইটা এক্স্যাক্টলি আয়নীকরণ শক্তির উল্টা, জাস্ট উল্টা, এটা পড়ানোর কিছু নাই। আগের বারও গ্যাসীয় অবস্থায় ছিল, এখনও গ্যাসীয় অবস্থায় 1 মোল ছিল, এখনও 1 মোল। আগের বার কি করছিলাম? অসীম দূরত্বে তার ইলেকট্রন নিয়ে চলে গেছিলাম, আর এইবার উল্টা কাজ করব। তার মানে বুঝছো? অসীম থেকে আনতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা পরমাণুকে আমি ইনফিনিট ডিস্টেন্স থেকে ইলেকট্রন এনে এনে যোগ করব। বলবো নে বাবা খা, কত খাবি খা, বাট প্রত্যেককে কয়টা করে ইলেকট্রন দিতে হবে বলেন তো? একটি করে। একটা করে, বেশি দেয়া যাবে না, বেশি দিলেই পেট খারাপ করবে। প্রত্যেককে অসীম দূরত্ব থেকে তুমি একটা করে ইলেকট্রন এনে দিবা। দেওয়ার ফলে এখন বলো, এখানে কি ফার্স্ট সেকেন্ড আছে? এটা কি অধ্যাত্মিক ক্ষেত্রে হবে? এটার আলোচনায় পরে যাই, এখানে ফার্স্ট সেকেন্ড আছে কিনা আগে আমাকে বলো। তাহলে এর ফলে কি হবে? সিস্টেমে কি আমার শক্তি দিতে হবে নাকি সিস্টেমই আমাকে শক্তি দিবে বলেন তো? সিস্টেম আমাকে শক্তি দিবে। আমি ইলেকট্রন দিচ্ছি, আমি আবার শক্তি দিব কেন? বোঝা নাই ব্যাপারটা? আমি তো ইলেকট্রন দিচ্ছি, আমি শক্তি দিব কেন? সো ব্যাপারটা হচ্ছে আমি ইলেকট্রন এনে দিব, ও আমাকে শক্তি বের করে দিবে। তোমরা একটু এভাবে কল্পনা করতে পারো ব্যাপারটা। আমার এই হাতটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে পরমাণু, দেখেছো শক্তি নির্গত হয়েছে না? মনে রাখতে বলছিলাম এইভাবে আর কি। হ্যাঁ, বাট আসলে এটার এটার আসলে ব্যাখ্যাটা একটু ডিফারেন্ট। মানে কাহিনী হচ্ছে, মানে কেন শক্তি আসলে নির্গত হয়, এটা ইলেকট্রন নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয় এরকম করে। আমাকে একটু বলেন তো, কোন একটা পরমাণুর এরকম কতগুলো শক্তি স্তর থাকে? অসীম।
অসীম সংখ্যক। So, তুমি যখন বলতেছো অসীম থেকে একটা ইলেকট্রনকে ধরে নিয়ে আসতেছো, তুমি অসীম থেকে নিয়ে আসতেছো মানে ওইটাও আসলে ওই পরমাণুর কোনো একটা শক্তি স্তর ছিল, কোনো একটা উচ্চতর শক্তি স্তর। সেখান থেকে যখন ইলেকট্রনটাকে ওর কোনো একটা শক্তি স্তরে নিয়ে আসো, তার মানে তুমি তার শক্তি স্তরের অধপতন ঘটাচ্ছ। বোরের কনসেপ্টে, বোরের মডেলে আমরা শিখছিলাম নিম্নতর শক্তি স্তরে আসলে কি করে ইলেকট্রন শক্তি বিকিরণ করে। এইখানে আসলে বিকিরণের কাহিনীটা এটা, বাট আমি মনে রাখি কেমনে, হাততালি দিয়ে, আর কিছু না। যে ইলেকট্রন অসীম থেকে এই যে এসে বসলো, বন্ধন গঠিত হলো, বন্ধন গঠিত হলো, শক্তি নির্গত হবে। তাহলে এবার বলো তাড়াতাড়ি, ধরো আমি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির ইকুয়েশন লিখতে চাই, তাহলে কি লিখবো প্রথমে বলেন? নাইট্রোজেন নাইট্রোজেন গাধা 1 নাইট্রোজেন। এখন বলেন N2 লিখবো নাকি শুধু N লিখবো? শুধু N লিখবো। শুধু N লিখবেন। কেন N2 না কেন? পরমাণু। না পরমাণু। এক N2 হবে না, পরমাণু হবে। পরমাণু বলছে। এবং ভুল ধারণা দূর করো, অনেকেই ভাবে সেটা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় থাকবে তাহলে N2 লেখা লাগবে। ভাই গ্যাসীয় অবস্থায় যে কেউ যেতে পারে, যে কেউ যেতে পারে। লোহার যে গ্রিলটা তোমার জানালার বাইরে আছে, সলিড লোহা, ওইটাকেও তুমি তাপ দিলে গ্যাসে চলে যাবে। গ্যাসে যাওয়ার জন্য যে N2 ফর্ম হওয়া লাগবে এরকম কোনো স্টুপিড আইডিয়া নাই আর কি। গ্যাসে যাওয়া লাগবে, বাট এটা পরমাণু হওয়া লাগবে, গ্যাস। তারপর এটাকে কি করবো আমরা? তাপ দিব। তাপ দিব নাকি না ইলেকট্রন দিব। তাকে ইলেকট্রন দিব। তাপ দিব কেন? তাহলে এই বিক্রিয়ার ফলে কি তৈরি হবে? N মাইনাসে পরিণত হবে, এবং এই বিক্রিয়ার যে ডেল এইচ পাবো, ধরো এটা কি পাবো, প্লাস পাবো নাকি মাইনাস পাবো? মাইনাস ঋণাত্মক। মাইনাস হবে। ধরো মাইনাস এক্স কিলোজুল পাইলাম আমরা। এই যে মাইনাস এক্স কিলোজুল পেয়েছো, এটাকে আমরা কি বলবো বলো? প্রথমে নাইট্রোজেনের এটা ইলেকট্রন কার ইলেকট্রন আসক্তি বলো? নাইট্রোজেনের। নাইট্রোজেনের প্রথম ইলেকট্রন আসে। এটা আসলে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি না, এটা হচ্ছে নাইট্রোজেনের কেউ ধরে ফেলেছে প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি। তোমরা বোঝো নাই? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যেমন প্রথম দ্বিতীয়র একটা ব্যাপার ছিল, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও ডেফিনেটলি তাই থাকবে। তোরা কি আইডিয়াটা বুঝছস বাবা? ওকে, এবার আরো একটা প্র্যাকটিস করেন, বলেন তাড়াতাড়ি। অক্সিজেনের ইলেকট্রন আসক্তির ইকুয়েশনটা কি হবে বলেন? 1 ডট 1 অক্সিজেন। অক্সিজেন ও 2 লিখবো নাকি 2 বাদ? না পরমাণু। আচ্ছা, তারপরে ইলেকট্রন এনে দিলাম। তারপরে ও বলো। মাইনাস ও মাইনাস, তারপরে ডেল এইচ। মাইনাস হ্যাঁ, মাইনাস ওয়াই ওই বেটা কই গেল এটা? সরি, ওয়াই দিয়ে দেন। আচ্ছা হইলো, হাতে লিখি। তাহলে এইবার কি করা লাগবে আমাদের? ডেল এইচ ইকুয়াল টু কত লিখবো? ওয়াই কিলোজুল মাইনাস ওয়াই কিলোজুল। ওকে, সো আমরা এইটাকে বলি হচ্ছে কি? ভাই কিলোজুল পার মোল লিখবেন। ওই পার মোল তোমরা বুঝে নিও, আমার লিখতে ইচ্ছা করে না এগুলাই। পার মোলের একটা গ্যাঞ্জাম আছে, তাপ রসায়ন যখন পড়াবো তখন দেখো আর কি। মানে কথাটা আসলে পার মোল না, পার মোলের পরেও একটা ব্যাপার আছে। এটা শুনেও তোমরা হাসবা, আপনি কি আইইউপিএসির চেয়ে বেশি বোঝেন? আমি বেশি বুঝি, আমার কিছু করার নাই। আমি তোরা যুক্তি দিব, পারলে আমার যুক্তি খণ্ডন কর, না পারলে চুপ থাক। মানে দ্বিতীয় লেখেন। এটা কোথায় দ্বিতীয় লিখবো? কেন দ্বিতীয় লিখবো? ও সরি প্রথমেই। ঠিক আছে। হ্যাঁ, এখন ধরো এটা যদি নাইট্রোজেন না হয়ে এটা যদি সালফারের হইতো, তাহলে কি হইতো বলো তো? ডিফারেন্সটা আসতো কি? কিছুই আসতো না। এখানে এস লিখতাম, এখানে এস মাইনাস লিখতাম, আর তো কোনো পার্থক্য নাই। বুঝছেন আমার কথা? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে নাইট্রোজেনের জায়গায় হবে হচ্ছে তখন সালফার। মানে আমি জাস্ট বুঝতে চাচ্ছি সবার কাহিনী একই, কনসেপ্টটা বুঝলেই হয়। আচ্ছা, তাহলে এবার এই ঘর পূরণ করো। ঠিকই আছে, এক প্রথমটাই ওটা অক্সিজেন দিয়ে। দ্বিতীয়টাকে আমি দ্বিতীয়টা বাইর করছি রে গাধা। প্রথমটাই শুধু বের করা হয়েছে। বাইর করা না, ঢুকানো যদি হয়েছে। দ্বিতীয়টা বের করি তাহলে কি শক্তি মানে কম লাগবে? সে তো পরের আলোচনা, যাবো তো ওই স্লাইডে। আগে তোরা এটা এখানে বল, এখানে দ্বিতীয় কেন বাইর লিখবো? করে কেমনে? না শুধু ঢুকাই একটা দিতেছে দিয়ে না। এ আজাইরা কথা বলতেছস, যে লাইনে আছে সেখানে কথা বলবি তো। এখানে কি আমি দ্বিতীয় আয়নীকরণ শক্তি দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি বের করছি? দ্বিতীয় কেন লিখবো? কোথায় লিখবো? না এটা তো প্রথম ভাই। কোন কথাটা বললো? বর্ণা নাকি জানো? ওই গাধা, যেটা বলছস সেটা কি টের পাইছস? বুঝছস তো নাকি কথা কয় না?
বাবা যার প্রশ্ন থাকে তারই রেসপন্ড করতে, ও আচ্ছা আচ্ছা বুঝছি, তা নাহলে সে চুপ করে গেলে মনে হয় কি সে এখনো বোঝে নাই, বলতে তো হয় যে ওকে ওকে ফাইন বুঝছি, গট মাই ডিয়া। ওকে, সো এখন বলেন, এই ঘর পূরণ করেন তাড়াতাড়ি। সাফায়েত তুমি শোনা মাইক, সাফায়েত না এটা নাফিস, তুমি ভাই না মাইক ভাইয়া, অন করো না, আমি তো- তোমার পাশে বুঝছি বুঝছি, সাফায়েত না নাফিস, তোমার পাশে কে জানি টিভি শুনতেছে না মুক্তিযুদ্ধের ভাষণ দিতেছে, তুমি কেন মাইক অন করতেছো? বলো বলো তাড়াতাড়ি বলো, আরে কথা কয় না কেন? ইলেকট্রন শক্তি কমে। পরমাণুর আকার বড় হলে ইলেকট্রন আসক্তি কি হবে? কমে। কমে। বুঝছেন আপনারা? পরমাণুর আকার বড় হয়ে গেছে, তাহলে ইলেকট্রন টেনে যে নিয়ে আসবে লাস্ট শেলে তো নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি, তাহলে তো এখানে টেনে এনে বসানো যাবে না, বা বসাইলেও খুব বেশি একটা এনার্জি রিলিজ হবে না। অধাতু হিসাবে সক্রিয়তা কি হবে, বাড়বে নাকি কমবে? কম বেশি বাড়ে। বাড়বে। বাবা ইলেকট্রনের প্রতি আসক্তি কাদের থাকে, অধাতুদের থাকে নাকি ধাতুদের থাকে বলেন? অধাতুদের। তাহলে এমন একটা অধাতু, এমন একটা বেডি মানুষ যার ইলেকট্রনের প্রতি আসক্তি কম, সে কেমনে অধাতু হিসাবে সক্রিয় হয়? সে তো অধাতু হিসাবে মরা হয়। কিছু বোঝো নাই? ও, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বলো। তাহলে উল্টা হয় না? ভাই আপনি বলছেন যে ইলেকট্রন মানে যদি মানে ধাতুদের মানে বাইরে সেলে যদি ইলেকট্রন দেওয়া হয় মানে সেটা বেশি স্টেপ থাকতে চায় না, বেরিয়ে যেতে চায়। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে প্রত্যেকটা ইলেকট্রনই তো আপনার গ্রাউন্ড স্টেটের খুব কাছে যেতে চায়, তাহলে কেন বেরিয়ে যাবে? তোমার কথা আমি কিছু বুঝি না আব্বু, আরেকবার বলো। ওই মানে বিকর্ষণের ভাই, আপনি জন্য। বলেন যে মানে পরমাণুর আকার যদি বড় হয় তখন যদি ইলেকট্রন দেওয়া হয় তখন ইলেকট্রনটা নিতে চায় না, মানে বের করে দেয়। মানে বের করে কেন দিবে? মানে ইলেকট্রন তো গ্রাউন্ড স্টেটের কাছাকাছি থাকতে চায়, গ্রাউন্ড স্টেটের কাছাকাছি থাকতে চায়। না না, ব্যাপারটা বোঝোই নাই তুমি, আমি ওরকম কিছু বলি নাই। একটু দেখো, ঘটনা হচ্ছে কি, ধরো একটা ছোট পরমাণু আর একটা হচ্ছে বড় পরমাণু, ঠিক আছে? সো আমাকে একটু বলো, দুই পরমাণুকে তুমি একটা করে ইলেকট্রন গিফট করছো, অসীম থেকে এনে, নাও বাবা তোমার জন্য একটি চকলেট এনেছি, আর ওকেও তুমি অসীম থেকে এনে চকলেট গিফট করছো। আমাকে বলো তো, কার ইলেকট্রন রিসিভিংয়ের ফলে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হবে বলেন তো? কার? ছোটটা। ছোটটা নাকি বড়? এটারে তুমি ওই হাততালি দিয়ে শেখো, আরো ভালো বুঝবো আর কি। এই যে দেখো, একজন এই পিচ্চিটা নিতেছে কেন জানো? অনেক বেশি এনার্জি রিলিজ হয়েছে। আর এর ক্ষেত্রে কি হয়েছে? এই যে নিতেছি, অল্প একটু এনার্জি রিলিজ হয়েছে। মানে কেন এরকম হয় আসলে? কারণটা হচ্ছে, মানে এটা তো বোঝানোর জন্য বললাম আর কি, নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সটা অনেক বেশি। সো যেখানে এনে বসাচ্ছি সেখানে নিউক্লিয়াসের ক্ষমতা কিন্তু কম, শক্তি কম। আর এখানে কি হয়েছে, নিউক্লিয়াসের অনেক কাছে। সো যখনই বসতেছে অনেক বেশি পরিমাণে এনার্জি রিলিজ হবে, মানে দ্যাট হোম কামিং উইল বি মাচ ফাস্টার। বোঝো নাই? ওকে, সো এটা বুঝাইছি। ইয়েস ভাই, হ্যাঁ। বুঝতে পারছি। মানে বেশি দূরত্বে প্রাবল্য বেশি, দ্যাটস ভাই। বেশি দূরত্বে প্রাবল্য বেশি না কম? বেশি কম। দূরত্বে প্রাবল্য কম। মুখ দিয়ে ভুল বের হয়ে গেছে। বল বের হয়ে গেছে তোরে, আমি কিলামো, আয় এদিকে আয়। দেখো, সাদৃশ্য বৈসাদৃশ্য সহজ জিনিস, সবুজ কালি লাল কালি দিয়ে লেখা আছে, ওইখানে সবুজ রং যা একই, লাল রং যা ভিন্ন। যেমন এখানে কি 1 মোলের কাহিনী, এইখানেও 1 মোলের কাহিনী। একটি করে ইলেকট্রন, ওইখানেও দেখো একটি করে ইলেকট্রন। এখানে অপসারণ করা লাগবে ইলেকট্রন, এখানে কি এনে যোগ করা লাগবে। বোঝো নাই? এখানে কি হয়, ধনাত্মক চার্জযুক্ত 1 মোল ক্যাটায়নে পরিণত হয়, এখানে ঋণাত্মক চার্জযুক্ত 1 মোল ক্যাটায়নে পরিণত হয়। এখানে কই গেল, নিচে অ্যানায়ন। অ্যানায়ন। সরি Cation. অ্যানায়ন হবে নিচে। আচ্ছা, যে পরিমাণ শক্তি সিস্টেম শোষণ করে আর যে পরিমাণ শক্তি সিস্টেম থেকে কি হয়, নির্গত হয়। নির্গত হয়। আচ্ছা, এরপরে চলো হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তি। বলো হ্যালোজেনরা কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাস্টাটিন টেনেসাইনে যাওয়া যাবে না, ওগুলো তেজস্ক্রিয়, ওগুলোর আলোচনা বাদ। আচ্ছা, ফ্লোরিন পিচ্চি, ক্লোরিন একটু বড়, ব্রোমিন আরো বোটকা, আয়োডিন মেলা বোটকা। আয়োডিন, হ্যাঁ, স্ট্যাটিন। ওকে ঠিক আছে, 200 বছর পরে বলছে সে। এবার বলো আমাকে, ইলেকট্রন অ্যাফিনিটি আমরা লিখতেছি, 4টা কপি করে রাখি, বারবার লেখা ঝামেলা। এই যে লিখলাম, আরও কপি। বলো কাদের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন। কার সবচেয়ে বেশি বলেন এদের মধ্যে? ফ্লোরিনের না? ক্লোরিন। ক্লোরিন। হ্যাঁ, শব্দটা কিন্তু ফ্লোরিন না, শব্দটা হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন। হ্যাঁ, সিকোয়েন্সটা তো এটা ঠিক আছে না আমার লেখা? জি ভাইয়া। ও না না, ক্লোরিনের বেশি। তোমরা কি গান্ডু নাকি 9 10-এ পড়ো না এগুলা? এটা তো ভুল ক্লোরিনের বেশি লিখছেন। ক্লোরিনের থেকে। জি ভাই। আচ্ছা, এই বস্তুটা কিন্তু কি বলেন তো, এই বস্তুটা কি? ভুল। হওয়ার কথা। এইটা হবার কথা কিন্তু হয় না।
হয়টা কি বলেন, তাড়াতাড়ি বলেন, কার সবচেয়ে বেশি হয়? চিপাচিপির জন্য। ক্লোরিনেরটা ক্লোরিনটা সবচেয়ে আগে বেশি একটা- হয়, তারপর ক্লোরিনের সবচেয়ে বেশি হয়, তার কারণটা কি? কারণটা হচ্ছে ক্লোরিনের ফ্লুরিনের আকার ইলেকট্রন ঘনত্ব বেশি। অনেক ছোট। অনেক ছোট। এইটুকু কথা বলার মানে মানুষ বুঝবে তুমি ম্যাট্রিক পাস করছো যখনই বলতে পারবা ফ্লুরিনের আকার অনেক ছোট। কিন্তু তুমি যে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো কিনা এটা বোঝা হবে না। ইন্টারমিডিয়েটে বোঝার জন্য একটা বিশেষ কথা বলা লাগবে। সেই কথাটা কি জানো? ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। ইলেকট্রন মেঘের ঘনত্ব অর্থাৎ সোজা কথা চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব পরমাণুর ক্ষেত্রে কেমনে বের করে জানো? উপরে বসাইতে হয় হচ্ছে চার্জের পরিমাণ বা চার্জ, নিচে বসাইতে হয় কি তার ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এইবার বলো আমাকে, ফ্লুরিনের এই চার্জ ঘনত্বটা যে এক্সট্রিমলি হাই, এটা কি বুঝতে পারতেছো? ওর সাইজ এত ছোট এবং তার লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? 7টা। তার সর্বোচ্চ ক্যাপাসিটি কত? 8। হ্যালোজেনদের সবারই লাস্টের শেলে 7টা ইলেকট্রন থাকে। তো সেই 7টা ইলেকট্রন এত পিচ্ছি একটা জায়গায়, মানে ওখানে গ্যাদারিংয়ের শেষ সীমানা। তোমরা আমার কথা বোঝো না? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝছি। এত বেশি ইলেকট্রন এখানে অলরেডি আছে, ফার্দার আর একটা ইলেকট্রন যখন অসীম থেকে আসতে যায়, ওরে ওয়েলকাম জানায় না। ধরো তোমাদের ক্লাসরুমটা ছোট, বুঝছো, যে কয়জন আসো মাশাল্লাহ গাদাগাদি করে একদম ঠাইসে ঠুসে আসো যে নড়িস না, নড়া দিলে কিন্তু আর লিখতে পারবো না, পড়ে যাবো বেঞ্চ থেকে। এই মুহূর্তে যদি আরও 3জন ব্যাচের সামনে এসে এরকম হাত গুছুমুছু করে আমরা একটু পড়তে চাই, তখন বাকিরা কি ওয়েলকাম জানাবে নাকি বলবে এ শেষে? তোরা কি বুঝছিস আমার কথা? জি ভাই। জি ভাই। সো ঘটনা হচ্ছে এটাই। তাহলে বলেন সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হবে কার? ক্লোরিন। ক্লোরিন। ক্লোরিনের সবচেয়ে বেশি হয়ে ইলেকট্রন যাবে। আসক্তি। হ্যাঁ, সরি আমি মনে হয় ভুল বলছি, ইলেকট্রন আসক্তি, রাইট। তাহলে ক্লোরিনের সবচেয়ে বেশি হবে, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এখন এইটা যেটা লিখেছি এটাই মূলত পরীক্ষার খাতায় লিখতে হবে, কিন্তু আসলে এটাও লেখা যাবে না। তার কারণটা কি জানো? এটা যেটা আমি লিখছি এটাকে বলা হচ্ছে অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস বুঝো? দুই না রে। দিকে কি বলে তত্ত্বীয়। কি অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থবোধক বোঝো না? দুই অর্থ যার, উইকিপিডিয়াতে দেখি ভাই, কিন্তু অর্থই বুঝি না। মানে এটার মানে হচ্ছে 2-3 রকম অর্থ বোঝায়, মানে ক্লিয়ার না, আইডিয়াটা কনসেপ্টটা ক্লিয়ার না। মানে ব্যাপারটা একটু বোঝো। ধরো ধরো ঘটনাটা হচ্ছে এইখানে তুমি বুঝাইতে পারতেছো সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ক্লোরিনের, বাট ব্যাপারটা ক্লিয়ার না সেকেন্ড কার? ফ্লুরিনেরও হইতে পারে, ব্রোমিনেরও হইতে পারে। ফ্লোরিন নাকি ব্রোমিন এটা শিওর না। তাইলে আমার ক্লিয়ারলি লেখা হয় নাই। আপনারা কি বুঝছেন আমার কথাটা? তাহলে ক্লিয়ারলি লেখার জন্য তোমাকে জানতে হবে যে আসলে কার তড়িৎক্রান্তকতা সবচেয়ে বেশি তো ক্লোরিনের বুঝছি, তারপরে কি জানো? তারপরে হচ্ছে ফ্লুরিনের, তারপরে হচ্ছে ব্রোমিনের, লাস্টে হচ্ছে আয়োডিনের। সো আমাদেরকে এইভাবে লিখিয়ে আসিতে হইবে, তা নইলে তোমার স্যারের জায়গায় যদি আমি হইতাম কাইটটা তোমার 0 বসা দিতাম যে তুমি ঠিকমতো জানো না, কথা আদো কইতেছো মানেই ঝামেলা। এই যে এটা হচ্ছে কারেক্ট আনসার, এটা লেখা উচিত। এটার গ্রাফ আছে আমাদের কাছে, এই গ্রাফটা অনেক সময় পরীক্ষায় দিয়ে বলে এটা ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা কি? ওইটাই যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান যা, তার চেয়ে ক্লোরিনেরটা অনেক বেশি, আর ব্রোমিনেরটা কি একটু কম। আমি এখানে যদি একটু দাগ টেনে দেই তাহলে আপনারা মনে হয় একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে সেমই ফ্লোরিন, লাগতেছে দেখা। হ্যাঁ কাছাকাছি, বাট আসলে সেম না, সেম বাট ডিফারেন্ট। এই যে আমি দাগ টানলে বুঝবা, এই যে দেখো হালকা একটু নিচে ছোট্ট একটা গ্যাপ আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, জি ভাই। সামান্য একটা গ্যাপ আছে। আমি একটু মোটা করে দেই, এই যে হালকা একটা গ্যাপ আছে, বেশি না, সামান্য একটা গ্যাপ। যাই হোক, উইকি থেকে বা গুগল থেকে একটু ডেটা টেবিল নামায় দেখো যে অ্যাকচুয়াল ডেটাটা কেমন। এই বেটা সরে না কেন, এটা এই যে হয়েছে, সামান্য একটা গ্যাপ আছে আর কি। ওকে, তারপরে চলেন নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তি বলেন কত হবে? নিষ্ক্রিয় গ্যাস সমূহের আগে বলেন আয়নীকরণ শক্তি কত ছিল? আগে বল আয়নীকরণ শক্তি কত ছিল? অসীম। অসীম ছিল। এইবার বলো নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তি কেমন হবে? জিরো। জিরো হবে। ঠিকভাবে 0। শিওর 0? জি। কেন, যুক্তি কি? এটার মধ্যে ইলেকট্রন কোনো নেওয়ার কোনো প্রবণতা দেখায় না। ইলেকট্রন নিয়ে আর কোনো আগ্রহ ইলেকট্রন নিবে না। ইলেকট্রন খাইতে চায় না, ফুলফিল আছেই। সবই ফুলফিল্ড অবস্থায় আছে,
হ্যাঁ, ইলেকট্রন জি জোড় ভাইয়া। বাঁধা অনেক স্টেবল, সো ওর আসলে ইলেকট্রন নেওয়ার কোনো চাহিদা নাই, জিরো। তবে জেনে রাখো, গতদিন যেমন তোমার কি নাম ইনফিনিটি বলছিলাম আয়নীকরণ শক্তির মান, সেটা যেমন থিওরিটিক্যাল ছিল, এই বস্তুটাও থিওরিটিক্যাল। হা হা, জি ভাইয়া। বুঝেছো? জি ভাই, বলছিলাম তো থিওরিটিক্যাল, theoretical। টিআইসিএল, হ্যাঁ থিওরিটিক্যাল ভ্যালু। ওকে, এইবার তোমরা একটু আমাকে বলো, কি বলবা, এই বস্তুটা বলো, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান কি অবস্থা হবে বলো? অনেক কম। কম না বেশি? কম, অনেক কম হবে। কম হবে। কারোর সাপেক্ষে কেন কম হবে বলো তো? মরা। ওই তো মরা ওদের বললে তো হবে না, ভালো করে বুঝায় বল। স্টেবল। অর্ধপূর্ণ অরবিটাল আছে। অর্ধপূর্ণ অবস্থা অর্ধপূর্ণ orbital, আরে মানে বারবার stable এর এই electron অর্ধপূর্ণ থাকবে। কথা যখনই বলিস তখনই মনে হয় এটা তো হুন্ডের নিজের নীতি তত্ত্ব। অনুযায়ী। একটা লোকের নাম বলবি হুন্ডের নীতি, বলে দিয়ে তুই বলবি তুই এবার নিজে শিখে আয় যা হুন্ডের নীতি কি। তোরা সবসময় নিজের ভাষায় কথা বলিস, কিছু জিনিস আছে নিজের ভাষায় বলতে হয় না, বিজ্ঞানীদের রেফার করতে হয়, তাদের দিকে আঙুল দিয়ে দেখাইতে হয় যে তার কথা আমি জানি না, আমার উপরে দায়িত্ব নাই, তুমি আমার দিকে চাইতে গিয়ে কী হবে, ওই বিজ্ঞানী বলছে এটা, তার সাথে বোঝো। সো এখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2px কি লাগলাম এটা 2s2 2px1 2p1 2pz1, এই যে সুন্দর একটা কাঠামো হুন্ডের নীতি থেকে আমরা পাচ্ছি, সেই কাঠামোকে না সে কোনোভাবে ব্রেক করতে চায় না, বলে ভাই তোর আমার অত ইলেকট্রনের লোভ দেখায় লাভ নাই, আমি যেভাবে আছি এটাই ভালো আছি। সো যার ফলে সে না ইলেকট্রন নিতে চায় না। যদি সে ইলেকট্রন নিতে না চায় তাহলে তার ইলেকট্রন আসক্তি কত হবে বলো তো? জিরো। কম। জিরো। জিরো। সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাই। প্রকৃতপক্ষে নাইট্রোজেন তাহলে তো পুরা ইলেকট্রন অ্যাফিনিটি হয় হচ্ছে ধনাত্মক, যেটা অস্বাভাবিক একটা ব্যাপার। ইলেকট্রন আসক্তির মান ভালো করে বলো। নেগেটিভ হওয়ার কথা। আসতেছি, ইলেকট্রন আসক্তির সাধারণ মান সবসময় কি হওয়ার কথা, পজিটিভ নাকি নেগেটিভ বলেন? নেগেটিভ। কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মানটা আসলে ধনাত্মক। এই কারণেই আমি শুরুর যে স্লাইডটা ছিল ওইখানে তোমরা টের পাও নাই। ইলেকট্রনের সাথে সাথে আবার শক্তিও দিতে হয়। হ্যাঁ দিচ্ছি, বুঝাচ্ছি, আগে দেখ। নাইট্রোজেন লিখেছিলেন। লিখেছিলাম পরে ফেলে দিয়েছি, যে আমি কি লিখছি। নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ধনাত্মক, এবং আমি তোমাদের ক্লাসে লেখার সময় মনে পড়লো আমি তো ইংলিশ ভার্সনের ক্লাসে ঠিকই ওটা নাইট্রোজেন লিখে ধুয়ে দিছি। ওটা ঠিক করা হয় নাই, ওই সময় মাথায় আসে নাই। আমি এই কারণে বলি ক্লাসে আলোচনা করবা, চুপচাপ থাকবা না। এই ইংলিশ ভার্সনের ক্লাসে ওরা অনেক নীরব থাকে, কথা কইতে চায় না, এই কারণে না আমি অনেক কিছু মানে বলতে পারি না, আমার আসে না, মানে আমার খোঁচাইতে হয়, আমার না খোঁচাইলে আমার ভিতর থেকে বের হয় না। সারা জীবন বুঝিস না অফলাইনে ক্লাস নেওয়া অভ্যাস, তো অফলাইনে তো প্রচুর আলোচনা জমে, এই অনলাইনে বুলশিট লাগে। তাও আলহামদুলিল্লাহ এই যে গুগল মিটের আইডিয়া ভালো মানে কাজ করতেছে আর কি। এখন আসো, এটা কেন পজিটিভ হয় এটা একটু শোনো। কে জানি বললো শক্তি দেওয়ার কথা, কে বললো? আমি হৃদয়। হৃদয়, আচ্ছা ঠিক আছে। ঘটনাটা হচ্ছে দেখো ভাই, এবার একটু ফিজিক্স পড়বো আমরা, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। নাইট্রোজেনকে তুমি যখন ইলেকট্রন দিতে যাচ্ছ, তোমরা অনেকেই ছোটোবেলায় ছিলে ভাত খাইতে চাইতে না, আম্মু সারাটা দিন হাতে ভাত মাখায়নি, তোমার পিছে পিছে দৌড়ায় বেড়াইতো, এই আব্বা দুগ্গা খা। তাদের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এর অবস্থাটা ওই রকম। তাকে ইলেকট্রন দিতে চাচ্ছি আমরা, বাট সে নিতে চাচ্ছে না। যদি নেওয়াইতে হয় নাইট্রোজেনকে, তখন কি করা লাগে জানো? বাড়ি মারতে হবে। মারতে হবে। চাপ দিয়ে উত্তেজিত খাবি করতে না লাগে। খাবি না বুঝতো নাই? এই যে আমরা বাইরে থেকে কাজটা করতেছি, আমাকে বল এই ঘটনায় কাজ করতেছে কে, সিস্টেম নাকি এজেন্ট? ভুল বললে মাইর খাবি। এজেন্ট। সিস্টেম কাজ করবে। সিস্টেম কাজ করবে, এজেন্ট করবে। এজেন্টই তো চাপ দিবে, তাই না? এখানে চাপ দেওয়া হচ্ছে কাজের জন্য। এজেন্ট কাজ করে বাবা। সিস্টেম তো খাইতে চাচ্ছে না, ইলেকট্রন নিতে চাচ্ছে না, তখন এজেন্টকে প্রেসার দিয়ে খাওয়াইতে হয়, বুঝা না? বুঝতে পারছি হ্যাঁ। জি ভাই। তাহলে এবার বল কাজ করতেছে কে, সিস্টেম নাকি এজেন্ট? এজেন্ট। এজেন্টের করা কাজ, কাজ মানে তো শক্তি। এজেন্টে ভুলভাল বলবি তো খবর আছে, কিন্তু ফিজিক্স বলতেছি, কেমিস্ট্রি না, ভুল বলার কোনো সুযোগই নেই। এজেন্টের করা কাজ বা শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে নাকি কোথাও যাচ্ছে?
কোথাও যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোথায় সিস্টেমে সিস্টেমে সিস্টেমের ভিতরে ঢুকতেছে। এখন বলেন সিস্টেম যদি এনার্জি রিলিজ করে তাইলে ডেল এইচ হয় নেগেটিভ। কেউ বুঝে না। জি ভাইয়া জি ভাইয়া এখন এনার্জি কি হইতেছে বলেন তো? প্লাস শোষণ করতেছে। সিস্টেমে ঢুকতেছে, সিস্টেম শোষণ করতেছে, এটাকে আমরা বলি। সো এই যে প্রথমে জি ভাইয়া। হৃদয় বলছিল যে ওরে ইলেকট্রন দিতে হয় সাথে এনার্জিও দিতে হয়, ইয়েস তোমারই হয়তো বা ছোটবেলা ওই কামই করা লাগছে, ওরে ভাতও দে ওরে কিলো দে তাইলে খাবে। শুধু ভাত দিলে খাবে না, বোঝো না এই সান্দু? এই ঘটনা পুরাটাকে পুরা হ্যাঁ, এই ঘটনাটি পুরোপুরি কাল্পনিক, কারোর সাথে মিলে গেলে তার জন্য বক্তা দায়ী নয়, ঠিক আছে? আমি জানি না কারো কারো ক্ষেত্রে তোমাদের এই ঘটনা ঘটছে নিশ্চয়ই। ওকে, সো আশা করি বুঝছেন যে নাইট্রোজেনের কাহিনী এটা। আসলে তোমরা একটু ভাবো তো, এই গল্পটা কি শুধু নাইট্রোজেনের? না ভাইয়া ফসফরাস অর্ধজন্ম সকল এই ক্ষেত্রে গ্রুপের খবরই নাকি? হুন্ডের নীতি যারা মানে তারাই। মানে হুন্ডের নীতি তো সবাই মানে, হুন্ডের নীতি বা সহজ কথায় বললে যাদেরই ইলেকট্রনিক কাঠামো এত স্টেবল, নিতে চাবে না, তাদের ক্ষেত্রে কি তোমার ফিডান লাগা ইলেকট্রন ঢুকান লাগবে না? বোঝা না? জি ভাইয়া হুন্ড গুন্ড কিছু জানি না, আউটবোর্ড জানি না, মোট কথা যেটারই ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, যে নিতেই চাবে না, তার ক্ষেত্রে আমার জোরপূর্বক ইলেকট্রন ঢুকাইতে হবে। জোরপূর্বক ঢুকানো মানে এনার্জি সিস্টেমে ঢুকে যাচ্ছে, তখন আমার ডেলেইচ হয়ে যাবে হচ্ছে পজিটিভ। তোমরা এখন আমাকে স্পেসিফিক কতগুলো এক্সাম্পল দাও যাদের যাদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু পজিটিভ হবে, নাম ধরে বলতে হবে। সোডিয়াম শাবাশ। আরো সিম্পলিফাই করে বলো তো আমিন, আরো সিম্পলিফাই করে। ধাতু যত ধাতু আছে ইতাগো সবগুলার আয়নীকরণ শক্তির মান পজিটিভ, কোনো কথা নাই। আয়ন দূর কি আবল তাবল বলতেছি, ইলেকট্রন আসক্তির মান, সরি আমি মুখ দিয়ে ভুল বলতেছি, মানে বুঝছস তো? ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ ওদের হবে না, ওদের হবে কি বলেন তো? পজিটিভ। ওরা জোর করে 28 ইলেকট্রন ঢুকানো লাগবে, বুঝতে পারছেন আপনারা? এক নাম্বার কথা গেল। দুই নাম্বার হচ্ছে এই যে তোমাদের কি নাম, কি নাম বলটার, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম আয়নীকরণ শক্তির মান 0, ওটা আসলে তাত্ত্বিক মান ছিল। ওর প্র্যাকটিক্যালি এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে পজিটিভ হয়, কারণ ওকে কি জোরপূর্বক ইলেকট্রন ঢুকানো লাগে। সো এই যে ভ্যালু দুটা লেখা আছে, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে +6.8 কিলোজুল পার মোল, আর অক্সিজেনটা দেখো -141 কিলোজুল পার মোল। নাইট্রোজেনের ঠিক পাশের মোল ওটাই অক্সিজেন। জাস্ট সামান্য একটু ইলেকট্রনিক কনফিগারেশন চেঞ্জ হওয়ার কারণে দেখো কত বেশি ফারাক হয়ে গেছে। একজন শক্তি উৎপন্ন করতেছে 141 কিলোজুল, আর অত শক্তি উৎপন্ন করা তো দূরে থাকো, ঠাইসা ঢুকাইতে হইতেছে 6.8 কিলোজুল। মানে তোমরা বোঝো না এই ব্যাপারটা কি বিপদ। বুঝতে পারছি। জি ভাই। ওকে, তারপরে চলো, এই এটা একটা সুন্দর গ্রাফ, বইতে নাই, আমার ভালো লাগে এগুলো নিয়ে আসি। তোমরা এইগুলো দেখে বড় হইলেই জীবনে কোনো একদিন বিজ্ঞানী হইতে গেলে তখন বুঝবা যে সব চার্ট গ্রাফ আঁকা কেন জরুরি। তবে তোমরা প্লিজ এসব গ্রাফ চার্ট আঁকা পলিটিশিয়ানদের কাছে বেচতে যাও না প্লিজ। আসো, ঘটনা হইতেছে, এই লাইনটা কি তোমরা দেখতে পাইতেছো নাকি দেখা যাইতেছে না? আমি যে কেবল ডটেড লাইনটা দিলাম, জি ভাইয়া দেখা যাচ্ছে। ওই লাইনটা কি লাইন একটু বলতো? ওটা স্পেসিফিক্যালি কি লাইন? এক্স অক্ষে আমাদের বসাইছি হচ্ছে অ্যাটমিক নাম্বার, ওয়াই অক্ষে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এটা হচ্ছে জিরো লাইন, এটা কি টের পাওয়া যাচ্ছে? কিসের জিরো ভ্যালু বলেন তো? এটা ইলেকট্রন আসক্তি। সো যদিও নর্মালি আমাদের দেখে অভ্যাস হচ্ছে জিরো লাইন থেকে উপরের দিকে গেলে আমার পজিটিভ ভ্যালু হয়, নিচের দিকে নেগেটিভ ভ্যালু হয়। তো এটা গ্রাফ ইনভার্ট করে আসছে তোমার আমার বোঝার সুবিধার্থে আর কি, বুঝছো তো? উপরের দিকে দেখো মাইনাস ভ্যালু, কারণ কি ইলেকট্রন অ্যাফিনিটির ন্যাচারাল ভ্যালুই হচ্ছে নেগেটিভ। কেউ বোঝা না? জি ভাই। বুঝছি। এখন আসো, যদিও আমি তোমাকে প্রশ্নটা পড়াইছি কাকে নিয়ে, নাইট্রোজেনকে নিয়ে আইডিয়াটা দিছি, তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো এই কারণে। কিন্তু দেখো ভাই, বাস্তবে যে শুধু নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু নেগেটিভ তা কিন্তু না। হিলিয়াম, বেরিলিয়াম, নাইট্রোজেন, নিয়ন, ম্যাগনেসিয়াম, আর্গন, জিঙ্ক, ক্রিপ্টন, ক্যাডমিয়াম, জেনন, মানে নিষ্ক্রিয় গ্যাস যতগুলো আছে, এই যে রেডন, এই যে দেখেন জেনন, এই যে দেখেন ক্রিপ্টন, এই যে আর্গন, এই যে নিয়ন, এই যে হিলিয়াম, এই সবগুলোই তো নেগেটিভ লাইন। হ্যাঁ, তা ম্যাগনেসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু বলেই খেয়াল করে দেখো, এখানে একটা মজার ব্যাপার, কে ধরলো জানি না, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ, মানে যত ধাতু আছে সবই নিচে। তোরা বুঝাস নাই আমার কথা? কিন্তু কিছু কিছু ধাতু আছে আবার, কিন্তু দেখো একটু শেষ করি আমি, আগে কথা শুন। এই জিরো লাইনের উপরে কিন্তু কয়েকটা ধাতু আছে, যেমন স্ক্যান্ডিয়াম, আয়রন। কেন এরকম বলতো? কেন এরকম? সোডিয়াম মতো আছে। হ্যাঁ লাস্টে হুন্ডের নীতি অনুযায়ী ভাই, হুন্ডের নীতি অনুযায়ী এই যে লাস্টে হুন্ডের নীতি অনুযায়ী না, লাস্টের ওদের ডি ব্লক, ডি অরবিটালটা ফাঁকা থাকে না, বোঝা না? জি ভাইয়া। জি ভাইয়া
ওদেরকে ইলেকট্রন নেওয়ানো খুব সহজ। এই অধ্যায়েরই আলোচ্য বিষয় কিন্তু আমি যখন জিজ্ঞাসা করবো জটিল যৌগ পড়ানোর সময় যে কেন ডি ব্লক মৌলগুলো জটিল যৌগ গঠন করতেছে, তখন যদি কইতে না পারো একটু চাই দেখ, এদিকে চাই দেখ, এইখানে কতগুলো ডি ব্লকের মৌল আছে তোদের কোনো ধারণা নাই, সব জিরো লাইনের উপরে। এবার আসেন সোডিয়ামের কথা কে জানি বললো। আচ্ছা আমি একটু নিয়ন আর ম্যাগনেসিয়াম নিয়ে আলোচনা করবো, মনে করে দিস। সোডিয়াম কই? সোডিয়াম ভিজে ভালো পটাশিয়াম তো আপনার মাইনাস হয়ে গেছে। এই যে কই? এই যে এই যে পটাশিয়াম। সোডিয়াম কই? এই যে উপরে। অ্যালুমিনিয়াম উপরে। কেন উপরে জানো? ওদের ইলেকট্রন বিন্যাস খেয়াল করে দেখো। সোডিয়ামের কত 3s1 না? ওরে ঠেলা দিলেও কেন ইলেকট্রন নিবে না? 3s2 হবে। 3s2 হবে। অবাস্তব কিছু তো হচ্ছে না। তোরা কি বুঝছিস আমার কথা? জি ভাইয়া। অ্যালুমিনিয়ামের একই কাহিনী, কিন্তু ম্যাগনেসিয়াম কেন নিতে যাচ্ছে না খেয়াল করেন তো। এই যে ম্যাগনেসিয়ামের কিন্তু পজিটিভ সাইডে পড়ে গেছে, 3s2 হয়ে গেছে। ও তো পেয়ার্ড অলরেডি ছিল। পেয়ার আছে। তোরা কি বুঝছিস ব্যাপারটা? বুঝা না জি ভাই। মজা। ইভেন আরো একটা মজার ব্যাপার দেখ, এখানে একটু তোরা যখন স্লাইডটা হাতে পাবি খাতায় একটু লিখে রাখ, নিয়ন আর ম্যাগনেসিয়ামের দিকে তাকায় খুব অবাক হবি। নিয়নের ইলেকট্রন নেওয়ার চাহিদা আরো কম, আরো নিচে। নিয়ন নিচে কিন্তু ম্যাগনেসিয়াম তার উপরে। তার কারণটা কি বুঝছো? ম্যাগনেসিয়াম যখন আরেকটা ইলেকট্রন নিচ্ছে ওর কিন্তু এক্সট্রা শেল অ্যাড করা লাগতেছে না, থার্ড শেলেই থাকতেছে। কিন্তু নিয়ন যখন নিচ্ছে তোমরা কি বুঝতেছো ওর আরেকটা এক্সট্রা শেল অ্যাড করা লাগবে? এরা কেউ বোঝে না, দূর। জি ভাই। যখন জিঙ্কের ক্ষেত্রেও একই কথা। জিঙ্কের তো 3d10 সাবাস। ফাঁকা অরবিটালের নাই। এই ভালো একটা জিনিস, জিঙ্ক কোথায় খুঁজেই পাইতেছি না। একদম নিচে, এই 30-এ। একদম এই ভালো একটা জিনিস, জিঙ্ক, এটমিক নাম্বার এখান থেকে। রাইট। লেগে আছে। বুঝেছো? এই চার্টটা বইতে নাই, বাট এই চার্ট থেকে তুমি যদি একটু খেয়াল করো আমার সাথে তুমি বেশি বাইর করতে পারবা। এগুলো তোমাদের সাথে আলোচনায় বাইরে হয়। আমার তো দেখতে ইচ্ছা করে না, বয়স হয়ে গেছে না, কিন্তু তোর বয়সে খুঁজলে অদ্ভুত সব জিনিসপত্র টের পাবি যে ভাইয়া, মানে। জি ভাইয়া, ওই ও আরেকটা একটু 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, একটা কথা ভুলে যাবো। এখানে দেখ কপারের লোকেশনটা আরো মজার। কপারের ইলেকট্রনের প্রতি এত চাহিদা কেন বুঝছেন আপনারা? 3d কত 10 আর 4s কত 9 4s 9 4s 1, এক পিস মাত্র ঢুকাইতে পারলে মজা। এই কারণে ইলেকট্রন নেওয়ার চাহিদা অনেক বেশি। হ্যাঁ, কে কি বলতে চাইছিলি? জি ভাইয়া, নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো আছে এই কারণে কি বন্ধন গঠন করে? করে না তো। নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো বন্ধন গঠন করে না। জোর করে। মানে কোন কারণে বন্ধন গঠন করে? পোলাটা পাগলেই গেল নাকি, মাথায় বাড়ি টাড়ি খাইছে মনে হয়। কি কইতাছস? ভাইয়া আপনার কাছ থেকে একবার শুনছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলা একটা বন্ধন গঠন করে, মানে যৌগ আছে ওইটার। আছে তো, জেনন মনে হয়। আছে। জেননের বেশি যৌগ আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে ও আচ্ছা আচ্ছা বুঝছি। মানে কাহিনী হচ্ছে দেখো আমরা কিন্তু এখন অনেক উল্টাপুল্টা কাজ করছি। এইমাত্র ধাতুদেরকেও ইলেকট্রন গেলায় দেখছি যে ও গেলে কিনা, ওর গেলার টেন্ডেন্সি কত, তাই না? সো ব্যাপারটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসকে আসলে ইলেকট্রন গেলানো যাবে বা ইলেকট্রন তার কাছ থেকেও ছাড়ানো যাবে। আমরা এইমাত্র টের পাইলাম আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির মান দেখা, যে এটা অবাস্তব কিছু না, করতে পারবো বাট কষ্ট হবে অনেক। আমার কথা কি বুঝছেন আপনারা? এবং এইখান থেকে ক্লিয়ার হওয়ার কথা, দ্যাটস দ্য রিজন ওয়াই তারা আসলে যৌগ গঠন করতে পারে, অবাস্তব কিছু না। বুঝছিস তো নাকি? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। এইটাকে বুঝতেছস? 9-10 এর কেমিস্ট্রি আর ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রির পার্থক্যটা কি টের পাচ্ছিস? এইগুলা নিয়ে আলোচনা যখন 9-10 এ হইছে, সেই আলোচনার গভীরতা এই আলোচনার। এইটাও কিছু না, এইটাই যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস হইতো, ওরে বাবা রে। এই পরশুদিন ক্লাস আছে অ্যাডমিশনের এই টপিকে, ওই ক্লাস দেখে দেখা গেল 3-4 জন অকাপে মরে গেল। উত্তেজনার সাথে সব শেষ। ধীরে ধীরে বয়সে এখন এই তোমরা কয়েকজনে যে বলছিলে আইসা যে আমি ভাই অ্যাডমিশনের কোর্সটাতে একটু এনরোল করি, কিছু বললেন না প্লিজ, আমি চুপচাপ থাকবো, করতে দেই না কেন? এই বয়সে ওটা শোনার কথা না। ধরো যে ওদের আমি অ্যালকালাইড পড়াচ্ছি, মানে ওই দেখে তুমি পাগলায় গেলা 3 মাস, ভালো কিছু হইলো না তো। যে বয়সে যেটা শেখার কথা ওই বয়সে ওটা শিখবা। আচ্ছা, তারপরে চলেন এটার উত্তর দেন তাড়াতাড়ি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আসক্তির ক্রম বলেন। কার বেশি হবে কার কম হবে? এই দেখা গেল এদের মধ্যে সবচেয়ে আগে বল আমাকে, সবচেয়ে সহজে ইলেকট্রন যেখানে ঢুকানো যাবে, যার মধ্যে ঢুকানো যাবে, মানে যার ইলেকট্রন নেওয়ার আগ্রহ সবচেয়ে বেশি হবে, সে কে? সোডিয়াম। সোডিয়াম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। অশিক্ষিত। অ্যালুমিনিয়ামের আকার কি ছোট না? জি ভাইয়া। বুঝছেন? ও ইলেকট্রন নিবে তাড়াতাড়ি, 1। 2 নাম্বার কথা হচ্ছে ধাতব সক্রিয়তা যদি চিন্তা করো, সোডিয়াম তো অনেক সক্রিয় ধাতু, ওর ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি, নেওয়ার টেন্ডেন্সি কম।
বোঝা জি না। ভাই। আচ্ছা, তাহলে আকারও যেহেতু ছোট, তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রনের প্রতি আসক্তি, ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি থাকবে। সবাই কি বুঝছেন আমার কথা নাকি আন্দাজে বলতেছেন আমি জানি না। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি হবে, বলো তারপরে কার হবে? সোডিয়ামের সোডিয়াম সোডিয়ামের হবে। তারপরে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। কেন এরকম হইলে এবার বুঝাও। জি ভাই, ম্যাগনেসিয়াম তো সোডিয়ামের পেয়ার্ড ইলেকট্রন আর ইলেকট্রনের এইটার হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন। ওকে, সো এর হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন নিতে চাবে না, এরও আনপেয়ার্ড ওরও আনপেয়ার্ড, বুঝছেন? আর সাইজ ওর সবচেয়ে ছোট, সো ওইটা এই কারণে নেওয়ার ইচ্ছা সবচেয়ে বেশি। দ্যাটস ইট। এই তো বাচ্চা জিনিস। তারপরে চলো, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি এটা কেমন হবে বলো, এই মান কেমন হবে বলো। মানে এদের মধ্যে তুলনা করতে বলি নাই, মানে এদের ইলেকট্রন আসক্তির মান কেমন হবে, এটা হচ্ছে পজিটিভ। শুধু এরাই কি পজিটিভ হয় বলেন তো? অনেক ধাতুই হয়, মনে আছে একটু আগে দেখাইছি, অনেক ধাতু হয়, নিষ্ক্রিয় গ্যাসগুলো হয়। সো এই দুইটা নিয়ে বইতে একটু লেখা আছে সিবাদি, তাই তোমাদের একটু চোখ খুলে দিলাম যে শুধু এই দুইটার কথা বলছি, মানে এই দুইটাই না, দুনিয়ারও বহুত মানুষজন আছে যাদের ইলেকট্রন আসক্তি পজিটিভ। তবে একটু খেয়াল করে দেখো, আমি আবারও একটু মনে করাই দিচ্ছি, সোডিয়ামের লোকেশনটা কিন্তু উপরে, তার মানে বুঝছেন তো সোডিয়াম অ্যালুমিনিয়ামের কিন্তু ইলেকট্রন আসক্তির মান কি? বেশি। নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ বেশি মানে নেগেটিভ। ওরা নিতে যাচ্ছে, ম্যাগনেসিয়াম কিন্তু নিতে যাচ্ছে না, বেরিলিয়াম কিন্তু নিতে যাচ্ছে না। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম যে নিতে যাচ্ছে না তার কারণ হচ্ছে জোড় বাঁধা ইলেকট্রন। জি ভাইয়া। বোঝো না? জি ভাইয়া। সো লক্ষ্য রেখো আর কি। তারপরে কি দেখাবো? আচ্ছা, এইটা আমাদের আজকের লাস্ট টপিক হবে না, আরো কিছুক্ষণ টানা যায় মনে হয়। বলো, যে কোনো মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান কেমন হবে বলো। কেডা এটা? আচ্ছা, ধরো বি নামক কোন একটা মৌল ছিল আমার কাছে, বি কে আমি ইলেকট্রন গেলানোর পরে সে কিসে পরিণত হইল আব্বা? বি মাইনাসে। আচ্ছা, বি মাইনাসে পরিণত হইল। এখন বলো, এই সময় যে পরিমাণে ডেল এইচ আমরা পাবো, এই ডেল এইচ এর মানটা কি প্লাস হবে না কি মাইনাস হবে জানো? মাইনাস হবে। বন্ধন গঠিত হচ্ছে, তাহলে শক্তি নির্গত হচ্ছে, শক্তি নির্গত হলে ডেল এইচ এর মান মাইনাস, ধরো মাইনাস এক্স কিলোজুল নাম দিলাম। এবার আমরা তার দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ভ্যালু দেখতে চাই। সো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি মানে কি বুঝে বলেন তাড়াতাড়ি। প্রথমেই কি থাকবে আমাদের কাছে? মাইনাস থাকবে, বি মাইনাস আয়ন থাকবে। সে এক মোল ইলেকট্রন গ্রহণ করবে, করার পরে কি হিসেবে পরিণত হবে বলেন তো? বি কত? বি টু মাইনাস। এই বুঝছিস কি আসলে, মানে আয়নীকরণ শক্তি প্রথম দ্বিতীয় যা কাহিনী, ইলেকট্রন শক্তির প্রথম দ্বিতীয় তাই কাহিনী, মানে এই বোকার মতো কেন বারবার বলতে যাবো আমি? আচ্ছা, এবার বলেন এই বস্তুর ডেল এইচ এর কি অবস্থা হবে বলেন, কি মনে হয়? বেশি হবে। এটা বেশি কম হবে। হবে, সেকেন্ডটা কম হবে, বেশি হবে। জ্ঞানীরা কথা বলতে চায় তো আমি চুপ থাকি। বলে আপনাদের যা মন চায় বলে, আমি B2 মাইনাস কম হবে। একবার গিলানোর পর আরেকবার গিলাইতে তো আবার কষ্ট হবে। ভাইয়া ইচ্ছা করে গিলতেছে নাকি ইচ্ছা করে না গিলতেছে? ইচ্ছা করি অশিক্ষিত দল ছায় দেখ। দুনিয়ার যে কোনো মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অলওয়েজ পজিটিভ, যে কোনো মৌলের। ইভেন ইফ ইউ টক অ্যাবাউট অক্সিজেন, তুমি বলতে পারো যে ভাই দেখেন ও থেকে ইলেকট্রন গ্রহণ করে ও মাইনাসে পরিণত হইল, এইটা ডেল এইচ ধরলাম নেগেটিভ কিছু একটা। এইবার কী হবে বলো তো? শুরুতে কি থাকবে আমার কাছে? ও মাইনাস। সে ইলেকট্রন গ্রহণ করলো, করে কিসে পরিণত হবে এবার বলেন তো? ও টু মাইনাসে পরিণত হবে। আপনার কাছে মনে হইতে পারে যে ভাই ও থেকে ও মাইনাসে যখন গেছে, খুব বেশি কি স্থিতিশীল অবস্থায় গেছে নাকি কোনো রকম এক জায়গায় গেছে বলো? কোনো রকম এক জায়গায় গেছে। কিন্তু ও মাইনাস থেকে যখন ও টু মাইনাসে যাচ্ছে, ডেফিনেটলি সে মারাত্মক স্টেবল একটা জায়গায় যাচ্ছে, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। তোমার মনে হইতেই পারে যে ভাই এবার তো আরো শক্তি ছেড়ে দিবে। না রে বাবা না, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ পজিটিভ। কেন জানো? জানার কথা তোমাদের, বোঝার কথা বলো। স্টেবল এখানে চার্জ দিত স্টেবল না, প্রথম যাকে ঢুকাচ্ছিল ইলেকট্রন সে ছিল চার্জ নিরপেক্ষ একটা জিনিস, তাকে তুমি প্রথম ইলেকট্রন ঢুকাইছো, তেমন কোনো
মানে ঝামেলা ছিল না, কিন্তু এইবার এই বস্তুটা কি জানো, অলরেডি নেগেটিভ। নেগেটিভ জিনিসের মধ্যে তুমি আর একটা নেগেটিভ জিনিস ঢুকাই দেখছো কখনো? তাহলে বিকর্ষণ করবে। অবশ্যই বিকর্ষণ করবে। ওর ইলেকট্রনের স্ট্যাবিলিটি পরের কথা, তোরা আমার কথা মনে হয় বুঝোস নাই। জি ভাই, তাহলে তো আরো দিতে হবে শক্তি। আচ্ছা, তোদেরকে আমি একটা জিনিস একটু দেখাই। বস, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করো। আমার ম্যাকবুকটা নিয়ে আসেন, আর চার্জিং এর কেবলটা শুধু তাড়াতাড়ি টাইনা খুলে নিয়ে আসেন। তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো, লক্ষ্য করো। আচ্ছা তোমরা বলো, বলতে থাকো কি হইতে পারে বলো। তোমরা কি এই আইডিয়াটা বুঝছো? জি ভাই, চার্জিত কণার ব্যাপারটা, মানে ও তো নেগেটিভলি চার্জড, তাই না? এই বস্তুটা বুঝছিস কি আমার কথা? নেগেটিভলি চার্জ যে কোনো জিনিসের কাছে আর একটা নেগেটিভ জিনিস আনার মানেই হচ্ছে ও বিকর্ষণ করবে, নো ম্যাটার হোয়াট, ওর রিপালশন করবেই। বুঝছেন কি আপনারা? বোঝা না? হ্যালো, মানে প্রোটন একই থাকবে, আমরা ইলেকট্রন বাড়ানোর চেষ্টা করছি। ওই আপনি ওটা নিয়ে চলে গেছেন, সব ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো, জি ভাই, শুনতেছো? ও আচ্ছা, জি ভাই। ঠিক আছে। এবার তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই, দাঁড়াও, ইতা জামাগুলি দেখাই, তা নাহলে বুঝবা না। এই কাভারটার জন্য দেখা যাবে না। দেখো, সেটা হচ্ছে, একটু জুম ইন করা লাগবে। এইটা হচ্ছে, ধরো আমার ম্যাকবুকে তোমাদের চার্জিং পয়েন্টটা একটু দেখা, একেবারে জুম, ক্লোজ জুম। আরো জুম করা যায়, ফুল জুম দেখা যাচ্ছে। ফোকাস কই, হাফ প্রেস করেন। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এইটা হচ্ছে আমার চার্জিং পোর্ট, বুঝলে? এটা হচ্ছে আমার চার্জিং পোর্ট, দেখা যাচ্ছে এই যে বড়টা। তো ওইখানে এইটা যখন আমরা লাগাই, এই যে চার্জিং এর কেবলটা, মানে এটা হচ্ছে ম্যাগনেটিক টাইপ আর কি। সো এইটা যখন আমি কাছে নেই, তোমরা টের পাচ্ছ? এই যে কাট করে একাই লেগে গেল, টের পাওয়া গেছে? মানে এটা কিন্তু ইউএসবি টাইপ না, না ও একাই জায়গা মতো বসায় দিচ্ছে। এখন দেখ, এটা তোরা হাতে লাগাইলে টের পাইতি, কাছে নেওয়ার সময় না ও কয়েক জায়গায় বিকর্ষণ দেয়। এই যে আমার ঠেলাগুতা দিয়ে না ও একটা জায়গায় নিয়ে চলে যায়। সো ব্যাপারটা ঠিক এরকম, যে ইনিশিয়ালি যে রিপালশনটা সেটা সে করে ঠিকই, ইনিশিয়াল রিপালশনটা দেয় ঠিকই, ফাইনালি ওর ইলেকট্রন বসাইলে যে কিভাবে কি স্টেবল, জুম আউট, মানে ফাইনালি ওর ইলেকট্রনটা বসাইলে তারপরে যে কিভাবে স্টেবল হবে সেটা পরের কথা। কিন্তু এই ইলেকট্রনটা যখনই নেগেটিভ চার্জওয়ালা জিনিসের কাছে যাইতে যায় ডেফিনেটলি তোমার বিকর্ষণ হবে, ওটা তুমি ঠেকাইতে পারবা না। আমার কথা কি বুঝাচ্ছো? ওকে, সো এই হচ্ছে কাহিনী ছিল। মানে বিকর্ষণ হবে, কিন্তু একটা পর্যায়ে যখন অতিক্রম করব তখন আকর্ষণ করতে শুরু করবে। না, কখনোই আকর্ষণ করে না। এই জন্যই তো দিন শেষে আমরা পজিটিভ ভ্যালু পাই। বিকর্ষণেই থাকে, কারণ ওভারঅল ও তো নেগেটিভ চার্জ ছিল, বুঝেছো? আকর্ষণটা আলটিমেটলি কার হবে জানো? আকর্ষণটা কার হবে শেষমেশ? যদি ওইখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে তার সাথে যে পেয়ার ফরমেশন যখন হয় তখন আকর্ষণ হইতে পারে। এটা ছোট একটা অ্যামাউন্ট, বাট ওভারঅল জিনিসটা তো নেগেটিভলি চার্জ ছিল। সো ওর কাছে তুমি ইলেকট্রন যখনই নিয়ে যাচ্ছ ডেফিনেটলি সে বিকর্ষণ করবে, কোনো কথা নাই, বুঝেছো? ওকে, তারপরে চলো আর কি আছে। তড়িৎ ঋণাত্মকতার আলোচনা আগামী দিন শুরু করি, আজকে আর না, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আগামী দিন কথা হবে ইনশাল্লাহ। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি একটা আইডিয়া ছিল আমার মাথায়, যে বলো শুনি। ওই যে কলমটা দাও। ওই যে আর কি, ইলেকট্রনের যে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম, এইটার মধ্যে আর কি আমার ধারণাটা এরকম, যে আমরা যদি একটা যে আমরা তরঙ্গের সংজ্ঞা কি জানছিলাম, যে একটা তরঙ্গ তার পাশের কণাকে আন্দোলিত করে, যেমনটা পানির ঢেউয়ে তার পাশের কণাকে আন্দোলিত করে। আমরা যদি এই একই ঘটনাটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখি, সেই যে একটা ধাতব তার বা পরিবাহী, ওই একটা, জি ভাইয়া বলো, বলতে থাকো, ভাইয়া, বলো শুনি। মানে যে কপারের যে একটা তার, এই তারের মধ্যে যে ইলেকট্রনের সাগর থাকে, মানে ওই যখন আমরা কারেন্ট ফ্লো করবে তখন ওই একটা ইলেকট্রন তার পাশের ইলেকট্রনকে আন্দোলিত করবে, আর এই ঘটনাটা অনেকটা তরঙ্গের সাথে মিলে যায়, যার কারণে আমরা এটাকে বলতে পারবো যে ইলেকট্রনের কণা ধর্ম বা তরঙ্গ ধর্ম। সুন্দর। সুডিঞ্জার তো মনে হয় এই মতবাদ দিছিল, আর এই সুডিঞ্জার সুন্দর। আমি তো প্রথমে ভাবছিলাম তুমি অন্যদিকে যাবা, না এই কথা মোটামুটি ঠিকই আছে।
বলা যায়, বাট তবে একটা জিনিস জেনে রাখো, তুমি তরঙ্গের যে সংজ্ঞাটা শিখছো, জি যে ভাইয়া। কথাটা বলতেছো যে একটা বায়ুর কণা পাশের বায়ুর কণাকে ধাক্কা দেয় বলেই শব্দ তরঙ্গ অগ্রসর হয়, বা পুকুরের পানিতে ঢিল ছুড়লে একটা পানির অণু পাশের পানির অণুকে ধাক্কা দেয় বলেই তরঙ্গটা ধীরে ধীরে সামনের দিকে আগায়। এই কথাগুলো না মূলত হচ্ছে মেকানিক্যাল ওয়েভের জন্য, বাংলায় বলে যান্ত্রিক তরঙ্গ। শুনছো? জি ভাই। জি ভাই। কিন্তু তুমি আমি এখন যে তরঙ্গ নিয়ে, হ্যাঁ ওখানে এখন বলো। আমরা যে পরমাণুর কথা বলতেছি ওখানে তো এই ধাক্কার সোর্সটা আমরা জানি না কোথেকে ধাক্কা সোর্স না খায়। জানলেও মানে ওইখানে আসলে ধাক্কা ধাক্কি হয় বলে ব্যাপারটা এইভাবে ভাবাটা ঠিক না। তবে সেখানে ডেফিনেটলি বিকর্ষণ হয়, সেই বিকর্ষণটা না এই মেকানিক্যাল সেন্সের বিকর্ষণ না, ইলেকট্রিক্যাল ফিল্ডের বিকর্ষণ, কখনো ম্যাগনেটিক ফিল্ডের বিকর্ষণ। মানে মূল আইডিয়া ঠিক আছে, বাট পুরোপুরি হুবহু মিলানো যাবে না। মিলাইলে হবে কি, কোনো একটা পর্যায়ে যে তুমি রাদারফোর্ডের মতো ধরা খেয়ে যাবা। রাদারফোর্ড যেমন সৌরজগতের সাথে মিল দেখায় ধরা খেয়ে গেছিল না, মানে বুঝছো আমার কথা? মানে প্রাইমারি আইডিয়াটা ঠিক আছে, বাট ইফ ইউ গো ডিপ ডাউন উইথ ফিজিক্স অ্যাবাউট দিস আইডিয়া, তুমি ধরা খেয়ে যাবা। কারণ কোনো এক সময় তো তোমাদের গভীর আরও পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করা লাগবে। এই তো আমি তো বাচ্চা লেভেলের জিনিস বলতেছি, সেই দিন তুমি দেখবা যে এই আরিফ ভাই তো আমার অ্যাপ্রুভাল দিয়েছিল, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু ওই লেভেলের জিনিসপত্র করতে যায় আটকায় যাবা। কারণ এখানে আসলে ফিজিক্যাল এরকম ধাক্কাধাক্কি হয় না, বোঝে না? জি ভাই। জি ভাই, মানে আমি এটা একজনরে বলতে যাই, আমি এটা নিজেই হ্যাঁ, গুড ট্রাই, গুড ট্রাই। তোমার লেভেলে আইনা ইমাজিন করতেছো, দ্যাটস ওকে, বাট তুমি জেনে রাখো যে এটা আসলে সব ক্ষেত্রে মিলবে না আর কি। ওকে, ধন্যবাদ ছোট্ট বন্ধুরা। STM-এর বিষয়টা একটু আমার একটা- অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের প্রশ্নটা ভাইয়া এই অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের কোশ্চেনটা কে করছিলি তার নাম জানতে চাইছিলাম, জিগা আমারে বলিস নাই। মুহসিন ভাই, আমি তো ক্লাসেই বলছিলাম। ক্লাসে বলছিলি তা কি মনে আছে? আমার গ্রুপে জিজ্ঞেস করলাম যে গাধা। না, গ্রুপে মেসেজ দিছে। আচ্ছা, আজকে তো অনেক দেরি হয়ে গেছে, আজকে আর আলোচনা করতেছি না, কালকে শুরুতে করব। কালকে মানে নেক্সট ক্লাসে। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এটা আমি নিজেই জানতাম না। ও বলার পরে আমি গুগল টুগল ঘেটে দেখে অবাক হয়ে গেছি যে আসলেই মানে গ্রুপে কি কাহিনী বলেন তো। এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপরে কি ইন্ডিয়াম, তারপরে থ্যালিয়াম। না, থ্যালিয়ামের প্রতীক কি? টিএইচ নাকি টিএল? না ভাই, আচ্ছা, হ্যাঁ টিএল তো ঠিকই তো লিখছি, টিএইচ তো ভাইয়া, থোরিয়াম। ঠিক- হুম। জি ভাই। এখন নর্মালি কি হওয়ার কথা, উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হওয়ার কথা না? এখানে একটু গ্যাঞ্জাম আছে। অ্যালুমিনিয়ামের চেয়ে গ্যালিয়ামের সাইজ আরও ছোট। আসলেই তাই, আমি জানতাম না। ও বলার পরে আমি ঘাটাঘাটি করতে গেছি, তখন শিখছি। এটা তোমরা নিজেরাই দেখে ফেলো, আগামী দিন ক্লাসের এরকম শুরুতে আলোচনা হবে। পর্যায়ের ক্ষেত্রে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, ওই পর্যায়ে ম্যাজিকটা হইতে পারে, তোমরা একটু নিজেরা ঘাটো। বাট আসলে এই ঘটনা সত্যি, আমি দেখে খুবই অবাক হয়েছি, আমি কেন জানতাম না। মজিল, তুমি কোথায়? হ্যাঁ, বলো বলো। সবাই একসাথে কথা বলছে। আবার বল। পরমাণু অপেক্ষা ক্যাটায়নের তো ব্যাসার্ধ বেশি, ওইটা কি মানে ইলেকট্রন আসক্তিতে কোনো প্রভাব বিস্তার করবে না? পরমাণুর তুলনায় অ্যানায়নের, হ্যাঁ 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 হ্যাঁ, তাও তো করতে পারে। ও তাও একটা মজার ব্যাপার, রাইট, ভালো কথা বলছে। যে যে কেন আমাদের ধনাত্মক হয়ে যায়, ওইটার যে উত্তরে বোঝা নাই, দ্বিতীয় ইলেকট্রন আসক্তির যে ব্যাপারটা, তোমরা কি বুঝছো কিসের কথা বলছে? প্রথমে ইলেকট্রনটা যখন ঢোকে তখন এটার যে রেডিয়াস ছিল, এটা রেডিয়াস আরও বড় না? বাট ওইটা রেডিয়াস বড়োর জন্য হইতে পারে যে আয়নীকরণ, ইলেকট্রন আসক্তির মান কমে গেছে, কিন্তু যে পুরো ধনাত্মক হয়ে যায় তার মূল কারণ হচ্ছে ইলেকট্রনের সাথে নেগেটিভ চার্জের বিকর্ষণ। বুঝেছো? বুঝতে পারছেন, মানে অনেকগুলো রিজন থাকতে পারে, যেটা তার মধ্যে ওইটা একটা রাইট। আচ্ছা, কে জানি মুহসিনকে ডাকতেছিল অনেকবার, কি বল? জি ভাইয়া, মহসিন আজকে আমাদের কলেজে একটা মানে ইয়া দেখাইছিল, মহসিন বলবে এটা। প্রতিবেদন। আবার বল, বুঝি নাই। ডি ব্রগলি ইকুয়েশনের প্রতিবেদন, ইকুয়াল টু এম স্কয়ার ইকুয়াল টু এইচ নিউ। ওটা তো আমিও ক্লাসে দেখাইছি, দেখানোর পরে বলছি না যে এটা কি আবল তাবল। জি ওর ভাইয়া। বইতে আছে তাই আর কি, বুঝে নিও যে এগুলা সব বুলশিট। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা। ভাই আমার একটু নাইট্রাস অ্যাসিড নিয়ে একটু সমস্যা আছে। কি সমস্যা? ভাই ওই যে আপনি বলছিলেন যে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারণ সংখ্যা +2, এজন্য এটা হচ্ছে নিউট্রাল অক্সাইড, পানির সাথে বিক্রিয়াতে কোনো অ্যাসিড বা ক্ষার দেয় না। তাহলে নাইট্রাস অক্সাইডও তো এর নাইট্রোজেনের জারণ অবস্থা, সংখ্যা হ্যাঁ। +1, এটাও তো নিরপেক্ষ, তাহলে এটা আবার হাইপোনাইট্রাস অ্যাসিড দিচ্ছে। গুড কোয়েশ্চেন। এটা ফাউন্ডেশনে তোমাদের বলছিলাম আলোচনা করতে, তোমরা করো নাই, তার উত্তর দিই নাই। আরও ভাবো, গ্রুপে আলোচনা করো। হ্যাঁ, ফেজ 1-এর পোলাপানের সাথে আলোচনা করো বিশেষ করে।
আর কার কি প্রশ্ন বলো? নেসলার দ্রবণ ভাইয়া কি আমরা ভাইয়া? কি আসক্তি কি নেসলার দ্রবণ তো positive দাদার মাথা। ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আপনাদের আয়োডাইড, উপরে। তোরা এখন কেন লাগবে নেসলার দ্রবণ? ওই আয়ন শনাক্তকরণে আছে। জি ভাইয়া জি ভাইয়া, ল্যাবে bio হ্যাঁ, আছে ওই কিন্তু ওই দেখাইছি মুখস্থ ওরা। করে চালায় দাও। গাধারা ওইখানে পড়াচ্ছে, আগে গ্রুপ কেমিস্ট্রি পড়তে হবে, মৌল সম্পর্কে জানতে হবে, তারপরে তাদের আয়ন শনাক্তকরণের সময় ওই জিনিস ওইখানে পড়ে। কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আয়ন শনাক্তকরণ গাধারা পড়াইতেছে, পড়াক, আমরা ফেস টুতে পড়বো, টেনশন নেই। তারপরে আর কার কি প্রশ্ন বলো? ভাইয়া আপনার মেসেজ দিয়ে পাওয়া যায় না। সবাই এক লগে বলে। আসলে ভাই। মেয়েদের মধ্যে কে জানে একটা প্রশ্ন করলো, ভাইয়া ফসফরাসের ইলেকট্রন আসক্তি কি পজিটিভ হবে? কি পজিটিভ হবে? ইলেকট্রন আসক্তি কার? নাইট্রোজেনের তো পজিটিভ, তাহলে কি ফসফরাসের পজিটিভ হবে? হ্যাঁ, ফসফরাসের তো পজিটিভ। ও নিতে চায় না। ওই যে আমরা গ্রাফ চার্টটা দিয়ে দিচ্ছি, দেখ না ওখানে, ওটা মজার, অনেক কিছু আছে এখানে। এই বাবা ফসফরাস তুমি কোথায় গেলে? পুরো ফসফরাস গ্রুপ তাইলে ফসফরাস হওয়ার কথা না তাইলে? মোটামুটি না, তবে আবার নিচের দিকে যায় তো ভিন্ন কাহিনী হইতে পারে, তাই না? এই যে দেখো ফসফরাসেরও নেগেটিভ, না না না, ফসফরাস পজিটিভ নেগেটিভ সাইডে আছে। কারণটা কি বুঝছো? কারণটা কি ভাবতে হবে। 3px1 3py1 3pz1 সেটা আকারে ছোট। অর্ধপূর্ণ না, পূর্ণ না, সেই জন্য ফাঁকা অরবিটাল ওর আবার TD আছে। থার্ড শেলে না, সো থার্ড শেলে তো ডি অরবিটাল থাকে, সো ওইটার একটা ইফেক্ট থাকতে পারে। আমি এখনই বলতে পারতেছি না, বাট দ্য কোয়েশ্চেন ইজ গুড। ভাবতে হবে, ভেবে দেখতে হবে, বা ভাইয়া পড়ে দেখতে হবে। আর্সেনিকের তো মনে হয় নেগেটিভ, শুধু নাইট্রোজেনেরই পজিটিভ মনে হচ্ছে। আর্সেনিক কোথায় খুঁজে এই দেখো যে তো। নেগেটিভ আছে। জি ভাইয়া, কই কই নেগেটিভ। কই? আর্সেনিক এই যে ওই যে নেগেটিভ। এস আর্সেনিকও নেগেটিভ। হ্যাঁ, নাইট্রোজেনের কাহিনীটা তাইলে মজার, একটু আরো ভাবো তাইলে তোমরা, আরো পড়ো। বললাম না, এটা নিয়ে তোরা ভাবলে আরো অনেক মজার জিনিস বের করতে পারবি। আমি আর কি, আমি জাস্ট রাস্তা ধরাই দিলাম, এবার তোরা দৌড়া, পাগলের মতো দৌড়া। আর আমাকে কিন্তু জানাইতে হবে, যা যা নতুন শিখো আমার কিন্তু বলতে হবে যে দেখ তুই তো এটা কিন্তু জানতি না, তোকে শিখাইতেছি, ঠিক আছে? এটা বলতে হবে। ওকে, সো এবার চলেন চলেন, মানে ভাগেন ভাগেন, টাটা। আবার ভাইয়া বল। আসসালামু আলাইকুম। ভাইয়া বোর ভাইয়া, বোর calcium- মডেলের সাহায্যে কি আমরা আচ্ছা, একজন একজন করে, মাহির আগে ডাক দিছে, বল। বোর মডেলের সাহায্যে কি আমরা আয়নীকরণ শক্তি গণনা করতে পারি? হ্যাঁ, এখানেই করাবো তো। আরে পাগল, আগামীকালকে অঙ্ক আছে। ও তাই? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে যেটা দিছিল। ভাই তিনবার বলে- বললাম বলো 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 হৃদয়। হ্যাঁ। স্টেমের ব্যাপারটা। কিসের? ওই যে স্টেম ফেসবুকে পোস্ট ও দিছিল। রাইট, হ্যাঁ, ওটা নিয়ে তোমরা ফেসবুকে বাংলাদেশ বিজ্ঞান পরিষদের পেজে অ্যাক্টিভ থাকো, জেনে যাবা, সমস্যা নেই। ওটা নিয়ে ক্লাসে আলোচনা করবো না। ডিটেইলস এর কোনো ভিডিও আসবে? আরে আবার জিগাই, উই আর জাস্ট গেটিং স্টার্টেড। খেলা হবে ব্রো, খেলা হবে। আর একটা তোমরা জিনিস শুধু জানতে চাই ভাইয়া, ছোট্ট, মানে টিম মেম্বার কয়টা হবে? তিনজন। আমি মানে তিনজন হচ্ছে অপূর্ব আর নাইম বারবার বলতেছে ভাই তিনজনের টিম করেন। আমি চাইতেছি 60 জনের হোক। আমি চাচ্ছি 4 জনের টিম হোক। ভাইয়া, এতে হ্যাঁ, টিমে কি একই কলেজের হতে হবে? যে কোনো কলেজ, যে কোনো পৃথিবীরও হইতে পারে। ইন্টারেস্টিং ভাইয়া, মানে হ্যাঁ, টিম ওয়াইজ অলিম্পিয়াড বাংলাদেশে আগে হয় নাই তো, এবং সেই সাথে আমরা যেভাবে ফাইনাল রাউন্ডটা চিন্তা করতেছি, লিডার বোর্ডে যেভাবে লাইভ দেখা যাবে, মানে রেসের মতো লিটারালি, যে ও আমার চেয়ে এই প্রবলেমে ছাড়াই গেল তো। ওটা অপূর্ব ভাইয়া বললো। ওখানে একটা জিনিস বেশি ইন্টারেস্টিং লাগলো, যে ভাইয়া বললো যে ওই যে যেমন আমরা পরীক্ষা দেই, এটা এত উচ্চতায় উঠলো, এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য কত, না জ্ঞানটা এই টাইপের আসলে কিছু চেক থাকবে করা। না। রাইট। ওকে, আর কারো কোনো প্রশ্ন? বাবা তোরা যা, আজকা 11টা বাজে, ভাগ। আল্লাহ হাফেজ। ভাইয়া, আমি এখনো গ্রুপে অ্যাড হতে পারি না ভাইয়া। কি আমি এটা? আপনাদের নক দিছি। সাফায়েত? আমি ইমতিয়াজ। জি ভাইয়া। ও এই আবার নক দে, আবার নক দে, আবার নক দে, জানাবো। টাটা জি টাটা ভাইয়া, টাটা, আল্লাহ হাফেজ। এখনই নক দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ভাই ওকে, আপনার টাটা। মেসেজ দিয়ে পাওয়া যায় না, আর আপনি পাবি পাবি, আমাকে পাবি। আরে ভাই দিব আপনার কাছে ছাড়বে না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভাগ। ক্যালসিয়াম? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, কেমিস্ট্রি সিলেবাস এমএস এটা কেমিস্ট্রি সিলেবাস ওয়ালা একটা মেয়ে একটা প্রশ্ন করতেছে, ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এই মানে যৌগ, এই যৌগটা আমার কাগজে লেখা ছিল আর কি। পরে আমার একজন টিচার দেখছিল, বলছে মানে ম্যাম বলছিল যে এটা ভুল হয়েছে লেখাটা। আমার লেখা ছিল সিএ ব্র্যাকেটের মধ্যে ওসিএল আর তারপরে ক্লোরিন লেখা ছিল। হ্যাঁ, এভাবে লেখা ছিল। তখন ম্যামে বলতে আছে যে এটা ভুল, তুই তো এটা ভুল লিখছস। তো আমি আর ম্যামের সাথে আর কিছু বলি নাই। এটা ভুল কেন বললো? আচ্ছা, ভুল কেন যে বলছে এটা তো ম্যাডামই জানে, আমি তো জানি না, কিন্তু এটা ঠিকই আছে। এটা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড।
তুমি ম্যাডামের কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল। CaOCl2 না না না, ওটা কখনো লেখা যাবে না, না না না, নাউজুবিল্লাহ, এটা লেখাই যাবে না। তার কারণটা হচ্ছে এখানে যে ক্লোরিন, যদি বলতে চায় আচ্ছা জানি না, ম্যামের কাছে জিজ্ঞেস করবো। শোনো, ভুল তোমার হতেই পারে, ভুল এমনকি আমারও হইতে পারে। প্রথম দিন মসিনটা ঝাড়ি দিলাম না যে অ্যালুমিনিয়ামের চেয়ে গ্যালিয়ামের আকার তো অবশ্যই বড়। আমি আজকে স্বীকার করতেছি না আমারটাই ভুল, ওটাই সঠিক। ভুল যে কারোর হইতে পারে। ইউ শুড বি দ্যাট মাচ ব্রেভ ইনাফ টু আস্ক কেন, যুক্তিটা কি। যুক্তি জিজ্ঞাসা করলে তো তারা খুশি হওয়ার কথা, বুঝো নাই তুমি? বরং আমি তোমাদের আর একটা টেকনোলজি শিখাই, মানুষে এইসব জায়গায় খুশি করতে হয় কেমনে। ম্যাডাম যদি বলে তুমি তো এটা লিখছো ভুল, বলবা তোমার পাশের বান্ধবীকে দেখায়, এই বলছিলাম না আরিফ ভাই খালি ভুলভাল বলে, দেখছস ম্যাডাম বলেন তো কি ভুল, আপনি দেখান, আমি ওনাকে যাই বলবো এটা। এরকম কিছু একটা বলতে, বুঝছ না আমার কথা? তাইলে মানুষ আরো বেশি করে বলবে, দিল খোলা করে বলবে যে আসলে ঘটনাটা কি। তাইলে ওটা থেকে আমারও শেখার আছে হয়তোবা, বাট এটা ভুল বলে আমার মনে হয় না। ঠিকই আছে। আজকে আমি ম্যামের দেখার পরে বলছিল যে তুই তো এই যৌগটা ভুল লিখছস। আমি আর পরে ম্যামরে জিজ্ঞাই না। না, জিগাবা জিগা আমার জানাবা, কিন্তু আমিও শিখতে চাইতো, তাই না? হ্যাঁ, আর কার কি প্রশ্ন কে জানি বলতে চাইছিলি, ওটাই লাস্ট আজকের, বল। কেমিস্ট্রি সিলেবাস হয় স্টেমের। আরে সব জানবি, শুধু কেমিস্ট্রি কেন, শোনো স্টেম অলিম্পিয়াড কিন্তু ডিফারেন্ট টাইপের। মানে তুমি শুধু ফিজিক্সে ভালো, শুধু কেমিস্ট্রিতে ভালো, শুধু ম্যাথে ভালো, লাভ নাই, কোনো লাভ নাই। তোমার টিমটা হইতে হবে অলরাউন্ডার মিলে। মানে হয়তোবা একজনের রাখতে পারো সে ফিজিক্সে ভালো, বাট তার অন্য জিনিসে যে জ্ঞান নাই, তাহলে কিন্তু হবে না। ইভেন টেক রিলেটেড নলেজ লাগবে। সো তোমরা চাইলে গুগল ঘাইটে, ইভেন মজার ব্যাপার কি জানো, স্টেম অলিম্পিয়াডের কোয়েশ্চেন যেমন হওয়া উচিত, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আমাদের পছন্দ হচ্ছে না। সো উই আর থিঙ্কিং সামথিং টোটালি ব্র্যান্ড নিউ। ইনশাল্লাহ এটার জন্য ভালো করে প্রিপারেশন নাও, মজা হবে। টাটা, আল্লাহ হাফেজ। আর কোনো কথা কবি না? আমাদের মগজ কি ফাটাই দেবে? কম ঘুমায় থাকে। হ্যাঁ, মগজ ফাটি যাবে, মগজ ফাটি যাবে। টাটা টাটা টাটা, আল্লাহ হাফেজ। ভাগ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভাই